আচ্ছা ওকে, সো এখন হচ্ছে আমরা আমাদের সেকেন্ড পার্টটা শুরু করব, আমাদের সালোক সংশ্লেষণটা পড়বো, ঠিক আছে? আচ্ছা, তাহলে সালোক সংশ্লেষণ নিয়ে আমি তোমাদের মোটামুটি আগের বারে পুরোপুরি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মোটামুটি একটা বুঝে গেছি যে আমরা সালোক সংশ্লেষণ জিনিসটা কেন হচ্ছে এবং জিনিসটা কি। এখন এটা নিয়ে আমরা ভালো করে পড়াশোনা করব। তাহলে সালোক সংশ্লেষণ, জাস্ট আমরা একটু জিনিসটা দেখি। সালোক সংশ্লেষণ, আমরা জানি সংশ্লেষণ মানে কি? সিনথেসিস, তাই না? সিনথেসিস মানে কোনো কিছু তৈরি করা, তাই না? কোনো কিছু তৈরি করা। আর সালোক মানে কি? সালোক মানে হচ্ছে আলোকে ইউজ করে, ঠিক আছে? অথবা আলোর ইংলিশ তো আমরা সবাই জানি ফোটন বা ফোটো, ঠিক আছে? তাহলে আমরা এটা ফুল নামটা কি বলবো? ফটোসিনথেসিস। দ্যাট মিনস আলোকে ইউজ করে আমরা কোনো কিছু সিনথেসিস করতেছি বা তৈরি করতেছি, ঠিক আছে? আচ্ছা আসি, তাহলে এখন আমরা পুরোপুরি জিনিসটা নিয়ে একটু পড়ি। তাহলে জিনিসটা কি আমরা জানি, আমরা সবাই সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা আগেও পড়ে আসছি। কীভাবে হচ্ছে, এটা কোথায় হচ্ছে, আমরা সব কিছু জানি। এটা হচ্ছে আমরা জানি সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা বায়ু থেকে পাচ্ছি এবং পানি যেটা আমরা মাটির মূলরুমের মাধ্যমে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় চলে আসছে, তাই না? তাহলে আমরা কোথায় পাইলাম? মূলরুম থেকে পানিটা পাইলাম, ঠিক আছে? সেখান থেকে কার্বোহাইড্রেট কিংবা শর্করা জাতীয় খাদ্য তৈরি করার যে পদ্ধতি, তাকে আমরা কি করতেছি? আর তাকে আমরা কি বলতেছি? সালোক সংশ্লেষণ পদ্ধতি বলতেছি। অর্থাৎ সালোক সংশ্লেষণের মাধ্যমে আমরা কি পাচ্ছি? মেইনলি কার্বোহাইড্রেটটা পাচ্ছি। তাহলে সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে এই প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? সালোক সংশ্লেষণ বলতেছি, ঠিক আছে? এই প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে তাহলে ভাইয়া? সাপোজ আমি তোমাদের চিত্রটা একটু দেখাই। তাহলে আমাদের চিত্রটা এখানে তো আজ থাকার কথা। তাহলে দেখো, এই যে চিত্রটা দেখো, তাহলে আমাদের কি হচ্ছে? এই যে ধরো এটা একটা পাতা, আমরা জানি পাতার মধ্যে একটা কোষ আছে। পাতার যে কোষের মধ্যে সালোক সংশ্লেষণ হয় ওই কোষের নামটা কি? মেসোফিল কোষ, ঠিক আছে? তাহলে মেসোফিল কোষের মধ্যে এই যে দেখো, এটা হচ্ছে মেসোফিল কোষ। এই যে প্রত্যেকটা একটা মেসোফিল কোষ, এটা পুরোটা হচ্ছে একটা পাতা। এবং আমরা তো জানি অনেকগুলো কোষ মিলে কি তৈরি করে? এক একটা টিস্যু ফর্ম করে। তার মানে এটা কি? এটা হচ্ছে মেসোফিল টিস্যু। আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছেটা কি? তাহলে ধরো এটা একটা পাতা না, পাতাটা একটু জুম করলাম, এই যে পাতাটা জুম করলাম, এখানে আসলাম। তাহলে আমি বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইডটা নিচ্ছি, তারপর এখান থেকে সূর্যালোক নিচ্ছি, তারপর নিচ থেকে পানি নিচ্ছি। এবং আমরা জানি কোথায় সালোক সংশ্লেষণ হয়? যেটা হচ্ছে সবুজ পাতা, তাই না? সবুজ পাতা যেখানে ক্লোরোফিল আছে। কারণ ক্লোরোফিল রঞ্জকটা ছাড়া কেউই সূর্যের যে আলো তাকে গ্রাস্প করতে পারবে না, তাকে আবদ্ধ করতে পারবে না, ঠিক আছে? তাহলে আমাদের এই জিনিসটা কি করতেছে? পাতার গ্রানাম চক্র যেগুলা, এই যে দেখো, এটা হচ্ছে আমার আরেকটু জুম করলাম না, এই যে দেখো পাতার মেসোফিল টিস্যুটা আরেকটু জুম করলাম, এই যে এগুলো দেখলাম। এটা যদি আমি আরেকটু জুম করি, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্টে আমরা তো আগে পড়ে আসছি, প্লাস্টিকটা আগে পড়ে আসছি না? তাহলে ক্লোরোপ্লাস্টের চিত্র কিরকম ছিল আমাদের সবারই মনে আছে। তাহলে এটা হচ্ছে একটা ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি কি আছে আমরা জানি? এগুলো হচ্ছে আমাদের গ্রানাম চক্র, গ্রানাম চক্র বা থাইলাকয়েড। প্রত্যেকটাকে আমরা কি বলতাম? থাইলাকয়েড। এবং পুরো জিনিসটাকে গ্রানাম চক্র বলতাম। এই গ্রানাম চক্র কি করতেছে? যে সূর্যের যে আলোক শক্তি তাকে গ্রহণ করে রাসায়নিক শক্তিতে কনভার্ট করতেছে, তাই না? এবং এই যে স্ট্রোমা, আমরা তো জানি প্লাস্টিডের যে ম্যাট্রিক্স, তাকে আমরা কি বলি? মানে পানির মধ্যে যেটা সারাউন্ডিংয়ে থাকে তাকে আমরা কি বলি? স্ট্রোমা বলি। স্ট্রোমার মধ্যে অনেকগুলো এনজাইম আছে। ওই এনজাইমগুলাই যে আমার কি আছে এখানে গ্রানাম চক্রে তোমার কি আলোক শক্তিটাকে আবদ্ধ করে রাসায়নিক শক্তি করছে না? প্লাস এখানে স্ট্রোমার মধ্যে আমার আলটিমেটলি সবগুলো যে এনজাইমগুলো আছে ওগুলো দিয়ে আমার এখানে কি তৈরি হচ্ছে? আলটিমেটলি গ্লুকোজ তৈরি হচ্ছে, ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা আলটিমেটলি প্রসিডিউরটা তো বুঝতে পারছি। এগুলো প্রত্যেকটাকে জুম করে করে আলটিমেটলি আমরা এখানে আসি, এখানেই তো আমার প্রধান কি তৈরি হচ্ছে? খাবারটা তৈরি হচ্ছে, ঠিক আছে? পারবো আমরা? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা বিক্রিয়াটা একটু দেখি। দেখো, তাহলে টোটাল বিক্রিয়াটা আমরা জানি এটা হচ্ছে এক প্রকার একটা জৈব রাসায়নিক বিক্রিয়া বা আমরা কি বলি? বায়োকেমিক্যাল রিয়েকশন। তাহলে ভাইয়া বায়োকেমিক্যাল রিয়েকশন কেন বলতেছি? বিকজ আমি তোমার ইজিলি বলতে পারি। সেটা হচ্ছে কি, সাপোজ আমরা কি বলতেছি? কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, তাই না? এখন এগুলোকে সমতা করো, তুমি সমতা মুখস্থ করে ফেলতে পারো কিংবা তুমি ইজিলি বের তো করতে পারো, ইজি জিনিস, তাই না? তাহলে আমরা 6টা কার্বন ডাইঅক্সাইড 12টা পানির অণু মিলে কিসের সাহায্যে? আলো আসবে, যেটাকে আমি রাসায়নিক শক্তিতে কনভার্ট করছি। প্লাস আমি কোথায় করতেছি? যেখানে ক্লোরোফিল আছে ওখানে করতেছি, তাই না? এবং আলটিমেটলি আমি কি পাইলাম? C6H12O6 পাইলাম। প্লাস আমি কি পাইলাম? 6 অণু পানি পাইলাম। এটা তো আমার প্রধান উদ্দেশ্য না, আমার প্রধান অণু আরেকটা কি পাচ্ছি? অক্সিজেন পাচ্ছি। তাহলে বুঝতে পারছি এটা হচ্ছে আমার টোটাল কি রিয়েকশন? সালোক সংশ্লেষণ রিয়েকশন, তাই না? তাহলে এখানে সালোক সংশ্লেষণ রিয়েকশনে বিক্রিয়ক কে? বিক্রিয়ক হচ্ছে আমার 6টা কার্বন ডাইঅক্সাইড 12টা পানির অণু। সেটা কিসের মাধ্যমে? আলো এবং ক্লোরোফিলের মাধ্যমে তোমার গ্লুকোজ তৈরি করছে, পানি তৈরি করছে এবং কি অক্সিজেন তৈরি করছে, ঠিক আছে? বুঝতে পারছি আমরা। এটা হচ্ছে আমার টোটাল বিক্রিয়াটা কোথায় হচ্ছে? আমার প্লাস্টিড অর্থাৎ ক্লোরোপ্লাস্টের মধ্যে হচ্ছে, তাই না? এই যে বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় এনজাইমগুলো কে প্রোভাইড করতেছে? এগুলো কে প্রোভাইড করতেছে? এগুলো হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে যে স্ট্রোমা আছে না, ওইটা প্রোভাইড করতেছে, ঠিক আছে ভাই? বুঝতে পারছি একটু? আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু ডিপে যাব, ঠিক আছে? আর একটু ডিপে যাই। আচ্ছা, এই যে তোমার দেখো যে বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাইঅক্সাইডটাকে গ্রহণ করতেছে, তার মানে ভাইয়া পানির মধ্যে যেসব উদ্ভিদ আছে ওরা কি বেঁচে নাই?
ওরাও তো বেঁচে আছে। ইভেন তোমার বায়ু থেকে পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দেখো আরও বেশি। দেখো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড আছে 0.03% এবং পানিতে কার্বন ডাইঅক্সাইড আছে কত 0.3%। তার মানে পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি না, তার মানে পানির মধ্যে সালোকসংশ্লেষণ বেশি হবে না। হ্যাঁ বুঝতে পারছি, কারণ পানির মধ্যে খাবারটাও বেশি প্রয়োজন হবে। পানির মধ্যে যেসব উদ্ভিদ আছে তাদের যে সালোকসংশ্লেষণ যে প্রক্রিয়া ওটা একটু বেশি হয়। ঠিক আছে, কেন? কারণ এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। আচ্ছা যাই হোক, তাই জলজ উদ্ভিদের চেয়ে সালোকসংশ্লেষণের হার বেশি। ঠিক আছে, হারটা জলজ উদ্ভিদে বেশি। আচ্ছা যাই হোক, তাহলে অক্সিজেন এবং পানি হচ্ছে সালোকসংশ্লেষণের বাই প্রোডাক্ট। বললাম এটা আগে বলে আসছি না? আচ্ছা, এই যে সালোকসংশ্লেষণ বিক্রিয়াটা, এটা একটা কোন ধরনের বিক্রিয়া? অবশ্যই একটা জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়াতে আমরা জানি কিরকম, একজন হচ্ছে ইলেকট্রন দান করবে, আরেকজন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। আচ্ছা, যে ইলেকট্রন দান করতেছে তার সে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে? সে জারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং সে নিজেকে কি বলবে? সে হচ্ছে বলবে আমি বিজারক। এবং যে ইলেকট্রন গ্রহণ করতেছে দ্যাট মিনস তার মধ্যে কোন প্রক্রিয়া হচ্ছে? বিজারণ প্রক্রিয়া হচ্ছে। এবং যে ইলেকট্রন নিচ্ছে অর্থাৎ গ্রহণ করতেছে অথবা বিজারণ প্রক্রিয়া হচ্ছে তাকে আমরা কি বলি? জারক বলি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই প্রক্রিয়ার মধ্যে আমাদের কে জারিত হচ্ছে এবং কে বিজারিত হচ্ছে এগুলো লাগবে। জারিত হবে হচ্ছে আমাদের হাইড্রোজেনটা। ঠিক আছে, অর্থাৎ আমরা যেটা বললাম এই যে পানির অণু হচ্ছে জারিত হবে এবং আমাদের যে কার্বন ডাইঅক্সাইডটা না ওইটা হচ্ছে বিজারিত হবে। ঠিক আছে, এগুলো একটু জানা লাগবে। ঠিক আছে, এগুলো মাস্ট মনে রাখবে, যে দাগায় ফেলো, বইয়ের মধ্যে দাগায় ফেলো, জারিত কে হবে আর বিজারিত কে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাইয়া এই যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, তাই না, অথবা ফটোসিনথেসিস, সেটা তো খুবই একটা জটিল প্রক্রিয়া, তাই না? এটা খুবই একটা জটিল প্রক্রিয়া যেটার মাধ্যমে আমরা আলটিমেটলি কি পাচ্ছি? খাবার পাচ্ছি বা গ্লুকোজ পাচ্ছি। তাহলে এই যে আমি একটা জটিল প্রক্রিয়া তোমাদের বলতেছি, এই জটিল প্রক্রিয়াটা সর্বপ্রথম 1905 সালে ইংরেজি একজন শারীরতত্ত্ববিদ মানে আমরা জানি ফিজিওলজিস্ট যাকে আমরা বলি। সো শারীরতত্ত্ববিদ উনি কি নাম কি? ব্ল্যাকম্যান, মাথায় রাখবা ব্ল্যাকম্যান। ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে উনি কি করছে আর একটু বিস্তারিতভাবে উপস্থাপন করার জন্য দুইটা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে? দুইটা ভাগে ভাগ করছে। কি কি? একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভরের ইংলিশ কি? লাইট ডিপেন্ডেন্ট ফেজ, মানে যেটাতে অবশ্যই আলো দরকার আছে। এবং আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, মানে এখানে আলো থাকতেও পারে আলো নাও থাকতে পারে, আলোর উপস্থিতি বা অনুপস্থিতি এদেরকে এফেক্ট করবে না। ঠিক আছে, তাহলে উনি সালোকসংশ্লেষণটাকে কয় ভাগে ভাগ করছে? দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আলোক নির্ভর, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। এটুকু তো বুঝতে পারছি। এখন দেখি প্রত্যেকটা কি এবং প্রত্যেকটাকে কি করে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া এটা হচ্ছে একটা পত্ররন্ধ্রের চিত্র দিছে। ঠিক আছে, এই যে দেখো পাতাকে আমি জুম করছি, জুম করে এই যে ভাইয়া এখানে এগুলো দেখতেছি না, এগুলো হচ্ছে এক একটা আমাদের কোষের মধ্যে আমার কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে। এবং এই কোষের মধ্যে আমার আর কি কি আছে? আমাদের কোষের মধ্যে পত্ররন্ধ্র আছে। আমরা সবাই জানি তাই না, কি পত্ররন্ধ্র, তাই না? এই পত্ররন্ধ্র জিনিসটা কি? পত্ররন্ধ্র হচ্ছে আমাদের অনেক একটা খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে। যেমন পত্ররন্ধ্রের মাধ্যমেই কিন্তু আমার কি কার্বন ডাইঅক্সাইডটা পাতার মধ্যে ঢুকতেছে, তাই না? এবং আমাদের পত্ররন্ধ্রের মাধ্যমে অতিরিক্ত যে এই যে গাছের মধ্যে যে পানিটা, সেটা কি প্রশোধন প্রক্রিয়া বের হয়ে যাচ্ছে, যেটাকে আমরা কি বলতেছি? পত্ররন্ধ্রীয় প্রশোধন বলতেছি। কারণ গাছের মধ্যে ধরো আমার পানির পরিমাণ আছে 5%, এখন আমি গাছকে দিয়ে দিচ্ছি 20%, তাহলে গাছটা কি বাঁচবে না, অর্থাৎ ও যে পানিটা এক্সট্রা ওইটা সহ্য করতে পারবে না। এই জন্য গাছের অটোমেটিক একটা মেকানিজম আছে যেটা হচ্ছে প্রশোধনের মাধ্যমে হচ্ছে অতিরিক্ত পানিটা বাষ্প আকারে পাতা দিয়ে বের হয়ে যাচ্ছে, পাতার যে রন্ধ্র এগুলো দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা পত্ররন্ধ্রের গঠন। এই পত্ররন্ধ্র হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে পত্ররন্ধ্র, দুই দিকে দুইটা হচ্ছে কোষ থাকে। এই কোষগুলোর নাম হচ্ছে আমরা কি বলি? এগুলোকে হচ্ছে আমরা বলি সহকারী কোষ। ঠিক আছে, সহকারী কোষ থাকে হচ্ছে দূরে এবং পাশে থাকে হচ্ছে দুইটা সঙ্গী কোষ। কি থাকে? দুইটা সঙ্গী কোষ। ঠিক আছে, আচ্ছা এখন এই যে এটার চিত্রের সাথে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে, যেমন পত্ররন্ধ্র খোলা বন্ধ কিভাবে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেকানিজম, যেটা তোমার হয়তো বা এসএসসি লেভেল লাগবে না, বাট ইন্টার কিন্তু এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। পত্ররন্ধ্র খোলা বা বন্ধ কিভাবে হয়। ঠিক আছে, অর্থাৎ পত্ররন্ধ্র কখন বুঝে যে আমার এখন খুলতে হবে, কিংবা কখন বুঝে আমার এখন বন্ধ হওয়া লাগবে। এটি কিন্তু পত্ররন্ধ্রে তো অবশ্যই ডিপেন্ড করবে না, কারণ পত্ররন্ধ্রটা জাস্ট খোলা জায়গা। পত্ররন্ধ্রের দুই পাশে যেগুলো আমি দেখতেছি, দুইটা গার্ড সেল দেখতেছি, ওই গার্ড সেল এবং তার পাশে যেগুলো আমি কি দেখতেছি? সঙ্গী কোষ দেখতেছি। তাদের কার্যক্রমের উপরে নির্ভর করবে অ্যাকচুয়ালি পত্ররন্ধ্র খুলবে নাকি এখন বন্ধ হবে। ঠিক আছে, আচ্ছা এটা স্ফীতি এবং সংকোচনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, অর্থাৎ পত্ররন্ধ্রের আশেপাশে যেসব কোষগুলো আছে না, ওগুলো ধরো স্ফীত হয়ে গেছে, ওগুলো যখন স্ফীত হবে তখন ভাই কি হইতে পারে একটু বুঝো তো। সাপোজ ধরো এই যে ধরো এটা একটা পত্ররন্ধ্র না, সাপোজ এই যে পত্ররন্ধ্র, তাহলে পত্ররন্ধ্রের আশেপাশে যেসব কোষগুলো আছে সাপোজ ওগুলোর মধ্যে পানি জমা হয়ে কোষগুলো স্ফীত হয়ে গেছে, তাহলে স্ফীত হলে কি হওয়ার কথা ছিল? ওগুলো চাপ দিয়ে পত্ররন্ধ্রটাকে ঢেকে ফেলার কথা ছিল, তাই না? অর্থাৎ পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। মনে রাখবা জিনিসটা উল্টা, অর্থাৎ পত্ররন্ধ্রের ক্ষেত্রে হিসাবটা উল্টা। কারণ পত্ররন্ধ্রের ক্ষেত্রে পত্ররন্ধ্র বরাবর সব দিকে কি আছে? আড়াআড়িভাবে কি আছে?
ফাইব্রিল আছে অথবা তন্তু আছে, ঠিক আছে। আর এভাবে মাইক্রোফাইব্রিল আছে। আমরা তো জানি ফাইব্রিল মানে কি তন্তু, তাহলে আর মানে কি উল্টা, অর্থাৎ যখন স্ফীত হবে তখন উল্টা খুলে যাবে, এবং যখন তোমার কি শ্রিঙ্ক করবে অর্থাৎ কোষগুলোর মধ্যে পানি কমে যাবে তখন কি হবে, বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছি, উল্টা জিনিসটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি আলোক নির্ভর পর্যায় নিয়ে আলোচনা করব, লাইট ডিপেন্ডেন্ট ফেজ। এই আলোক নির্ভর পর্যায়ে আমরা কি তৈরি করি জানো ভাইয়া? এই আলোক নির্ভর পর্যায়ে হচ্ছে ওই যে বললাম না এটিপি এবং এনএডিপিএইচ, যেগুলোকে আমি কি বলতেছিলাম, আত্তীকরণ শক্তি বলতেছিলাম। ওই এটিপি এনএডিপিএইচ যেগুলোকে আমরা কি বলি, অনেকটা বলতে গেলে জৈব মুদ্রা বলতেছি। ওই যে জৈব মুদ্রাগুলো আমরা তৈরি করি কোন ফেজে, এই ফেজে, আলোক নির্ভর ফেজে। তাহলে আলোক নির্ভর ফেজে আমার উদ্দেশ্য কি, ফসফোরাইলেশন করা, ঠিক আছে, ফসফোরাইলেশন করা। তাহলে আমরা আলোক নির্ভর পর্যায়ে যে ফসফোরাইলেশন করতেছি, কেন করতেছি, এটার একটা গুরুত্ব আছে না? অবশ্যই সবকিছু তো কোনো কারণ আছে, তাই না? এটা আমি বলতেছি, সমস্যা নাই। তাহলে আমরা তো জানি কিভাবে আমার কি তৈরি করা হয়, তোমার ফসফোরাইলেশন কিভাবে হয়, অর্থাৎ এটিপি কিভাবে তৈরি হয় আমরা জানি না? আমরা অবশ্যই জানি। তাহলে আলোর ফোটন কণা থেকে রূপান্তরিত শক্তিটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে সঞ্চিত হয় এটিপি অণুর ফসফেট গ্রুপের রাসায়নিক বন্ধন শক্তি হিসেবে। আচ্ছা, একটু আগে যখন ভাই আমি এটিপি নিয়ে তোমাদের বিশ্লেষণ করতেছিলাম, মনে আছে? এটিপির মধ্যে ট্রাইফসফেট, ট্রাইফসফেট মানে 3টা ফসফেট, প্রত্যেকটা ফসফেট কি করে নিজের মধ্যে শক্তি জমা রাখে। তাহলে এখন যেহেতু আমি একটা পুরোপুরি একটা কি প্রাকৃতিক একটা মেকানিজম তোমাকে পড়াচ্ছি, তার মানে এখন এখানে কোন শক্তি আমরা আবদ্ধ করতেছি, সূর্যের শক্তিটা, সূর্যের আলো শক্তি। তার মানে এখানেও সেম, এখানে সূর্যের যে আলো শক্তি আছে না, ওইটাকে এটিপির মধ্যে যেগুলো ফসফেট গ্রুপের সাথে একটা যে বন্ডগুলো আছে লাগানোর জন্য, যে বন্ডগুলা, ওই বন্ডগুলাই বেসিক্যালি এই যে সূর্যের যে শক্তিটাকে, ওইটাকে রাসায়নিক শক্তি হিসেবে নিজের মধ্যে জমা করে রাখে। কথা বুঝতে পারছি? অর্থাৎ এই প্রক্রিয়াটার নাম আমরা কি বলবো, অবশ্যই ফসফোরাইলেশন তো বলবো, কারণ এটিপি তৈরি করতেছে। কিন্তু যেহেতু এটা কিসের উপস্থিতিতে হচ্ছে, আলোর উপস্থিতিতে হচ্ছে, আমরা বলছি না আলো মানে ফোটো, তাই না? যেহেতু এটা ফোটোর উপস্থিতি হচ্ছে, দ্যাটস হোয়াই এটাকে আমি কি বলতেছি, এটাকে আমি বলতেছি ফোটো ফসফোরাইলেশন। কি বলতেছি ভাইয়া? ফোটো ফসফোরাইলেশন। আমার কথা বুঝতে পারছি? এই যে দেখো এখানে লেখা আছে, তার মানে ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন, ঠিক আছে, ফোটন মানে হচ্ছে আলোর কণা, এগুলো শোষণ করে এবং ওই ফোটন থেকে শক্তি সঞ্চয় করে কার মধ্যে জমা রাখে, এটিপি এর মধ্যে জমা রাখে, ঠিক আছে। এবং এটিপির মধ্যে কিভাবে জমা রাখে, ওই যে এডিপি প্লাস একটা ফসফেট, ইনঅর্গানিক ফসফেট, দুইজন যুক্ত হয় কিসের কারণে, আলো এবং ক্লোরোফিলের কারণে, এবং কি তৈরি করে, এটিপি তৈরি করে, মানে কি শক্তি জমা রাখার জন্য, ঠিক আছে। তাহলে এখন এই যে বিক্রিয়াটা, এটাকে আমরা কি বিক্রিয়া বলবো, এটা হচ্ছে ফটোফসফোরাইলেশন বিক্রিয়া। কেন ফসফোরাইলেশন মানে আমরা জানি যে প্রক্রিয়ায় এক একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়, মানে অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট হইলো না, তাহলে এই প্রক্রিয়াটার নাম কি আমরা কি বলবো, ফসফোরাইলেশন। এবং এটা যেহেতু আলোর উপস্থিতি হচ্ছে, তার সঙ্গে আমি তাদেরকে কি বলবো, ফটোফসফোরাইলেশন। তাহলে ভাইয়া আলোক নির্ভর পর্যায়ে আমার উদ্দেশ্যটা কি, আমার উদ্দেশ্য হচ্ছে এটিপি তৈরি করা, ঠিক আছে, এটিপি এবং এনএডিপিএইচ2 তৈরি করা, ঠিক আছে। এবং এই দুটোকে আমরা কি বলতেছি, আত্তীকরণ শক্তি বলতেছি। এখন এদেরকে আমি কিভাবে তৈরি করতেছি, কেন আমি আলোক ডিপেন্ডেন্ট ফেসে এদেরকে তৈরি করা লাগতেছে, বিকজ আলোক ডিপেন্ডেন্ট ফেসে তো আমি কি পাচ্ছি, আলো পাচ্ছি। ওই আলোটাকে আমি ইউজ করে কি করব, ফসফেট গ্রুপের মধ্যে শক্তি জমা করে রাখবো, কারণ এরপরে আমার কি শুরু হবে, আলোক নিরপেক্ষ পর্যায়ে শুরু হবে, এবং ওই আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যেই আমার মেইনলি যে গ্লুকোজ ওইটা তৈরি হবে। এখন কোন একটা জিনিস যে তৈরি হচ্ছে, অর্থাৎ গ্লুকোজ যে তৈরি হচ্ছে, ওই গ্লুকোজ তৈরি হওয়ার জন্য একটা শক্তি প্রোভাইড করতে হবে না, ওই শক্তিটা প্রোভাইড করবে এই এটিপি। কথা বুঝতে পারছি? অর্থাৎ পরের ধাপে কোনো একটা জিনিসের মাধ্যমে একটা জিনিস যে উৎপন্ন হবে, একটা গ্লুকোজ যে উৎপন্ন বা খাবার যে তৈরি হবে, ওই খাবার তৈরি হওয়ার জন্য যে শক্তি দরকার হবে বিক্রিয়ার জন্য, ওই শক্তিগুলো প্রোভাইড করবে আলোক ডিপেন্ডেন্ট ফেজে অথবা লাইট ডিপেন্ডেন্ট ফেজের যে তোমার এটিপি তৈরি হয়েছে সেটা। তার মানে আমি বলতে পারি আলোক নির্ভর পর্যায়ে গিয়ে এটিপিটা আবার ভেঙে এডিপি প্লাস পিআই এবং শক্তি প্রোভাইড করবে, তাই না? এটাই কিন্তু হয়, ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এখন আরেকটা জিনিস পড়বো আমরা তো মোটামুটি পড়ে ফেলছি ফসফোরাইলেশন কি বা ফটোফসফোরাইলেশন কি, তাই না? এখন আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে ফটোলাইসিস। ফটো মানে তো আমরা জানি সেখানেও কি সূর্যের আলো, আর লাইসিস মানে কি ভেঙে যাওয়া, তাই না? আচ্ছা, তার মানে আমি বলতে পারি সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে যে পানি, ঠিক আছে, পানি বা H2O, এই পানিটা কি হয়, ভেঙে যায়। পানিটা ভেঙে কি কি তৈরি করে, হাইড্রোজেন তৈরি করবে, এই যে দেখো অক্সিজেন তৈরি করবে, প্রোটন বা হাইড্রোজেন আয়ন তৈরি করবে এবং কি ইলেকট্রন উৎপন্ন করে। এই জিনিসটাকে আমরা কি বলি, ফটোলাইসিস বলি, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা কি বলি, তোমাদের কি বিক্রিয়াটা দেয়া আছে? তোমাদের এখানে বিক্রিয়াটা দেয় নাই। একদম সিম্পলি যদি বলি, আমাদের বিক্রিয়াটা হচ্ছে এরকম হচ্ছে, H2O তো, তাহলে আমি কি কি পাচ্ছি এখানে, আমি এখানে পাচ্ছি অক্সিজেন পাচ্ছি, হাইড্রোজেন আয়ন পাচ্ছি, প্লাস আমি কি পাচ্ছি দেখো, ইলেকট্রন পাচ্ছি। আমার কথা বুঝতে পারছো জিনিসটা?
তার মানে আমি যদি এখানে তোমার অক্সিজেন 2H2O দিলাম, ঠিক আছে, তাহলে আমি এখানে কি দিলাম, আমি এখানে 4H+ দিলাম, ঠিক আছে, এবং হচ্ছে 4E দিলাম, তাহলে আমার মোটামুটি জিনিসটা হয়ে গেল। তার মানে এই বিক্রিয়াটাকে আমি কি বিক্রিয়া বলতেছি, ফটোলাইসিস বিক্রিয়া বলতেছি। কেন বলতেছি, কারণ এই বিক্রিয়ার মাধ্যমে এই পানিটা সূর্যের এবং ক্লোরোফিলের উপস্থিতিতে ভেঙে অক্সিজেন, হাইড্রোজেন আয়ন এবং কি ইলেকট্রন তৈরি করতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফটোলাইসিস কি বলতে পারবা, খতে এই কোয়েশ্চেনটা আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আলোক নির্ভর পর্যায়ে পড়ে ফেলছি, এখন হচ্ছে আমরা কি পড়বো, আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। অন্ধকার পর্যায়ে কেন বলতেছি, বিকজ এখানে আলো থাকতেও পারে, নাও থাকতে পারে, অর্থাৎ আলোর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে এই পর্যায়টা নির্ভর করে না। যে পর্যায়টা নির্ভর করে ওইটা অলরেডি আগে হয়ে গেছে, আলোক নির্ভর পর্যায়ে কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এখন আলোক নির্ভর পর্যায়ে আমরা কি কি তৈরি করছি, এটিপি এবং NADPH2 এইসব শক্তি কণাগুলো তৈরি করে ফেলছি। এখন আলোক নিরপেক্ষ পর্যায়ে কিংবা অন্ধকার পর্যায়ে ওই শক্তিগুলোকে আমরা ইউজ করে খাবার তৈরি করব, ঠিক আছে, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, ঠিক আছে। এবং এই টোটাল জিনিসগুলো আমরা কি পড়াশোনা করতেছি, আমরা এখন সালোক সংশ্লেষণ পড়তেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো সিরিয়ালি পড়ি। আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তবে আলোর উপস্থিতিতে এই প্রক্রিয়া চলতে পারে। তাহলে এই প্রক্রিয়ার মধ্যে কি কি হচ্ছে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কোষের মধ্যে প্রবেশ করে, ঠিক আছে। এখন আরেকবার রিপিট করি, বায়ুর মধ্যে তোমার কার্বন ডাই অক্সাইড কত থাকে, 0.03%, আর তোমার পানির মধ্যে কত থাকে, 0.3%, জাস্ট মনে রাখার জন্য আর কি, ঠিক আছে, আরেকবার রিমাইন্ডার দিলাম। তাহলে কোষের মধ্যে প্রবেশ করছে। তারপর আলোক পর্যায়ে আমরা যে কি তৈরি করছি, এটিপি এবং NADPH+H+, এটাকে এভাবে লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারো, ঠিক আছে, দুইটাই সেম জিনিস, বাট এভাবে লেখা মোর কারেক্ট, ঠিক আছে। আচ্ছা, এর সাহায্যে কি আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইডটা কি হয়, বিজারিত হয়, এবং এই কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে কি তৈরি হয়, কার্বোহাইড্রেট তৈরি করে, ঠিক আছে, কার্বোহাইড্রেটে পরিণত হয়। ওই কার্বোহাইড্রেট মানেই তো কি আমাদের খাদ্য, তাই না। আচ্ছা, এখন এই সবুজ উদ্ভিদে, অর্থাৎ আমাদের যেসব উদ্ভিদ সবুজ, তাদের ক্ষেত্রে এই যে কার্বন বিজারণ হচ্ছে না, এটা কি কার্বন বিজারণ একবার হয়ে কি কার্বোহাইড্রেট তৈরি হয়ে গেছে, অবশ্যই না, এটা একটা বিশাল একটা প্রসেস আছে। কি প্রসেস, এটা যদি আমি তোমাদের বলি, এটা একটা বিশাল একটা প্রসেস, এখন তোমাদের এটা না জানলেও চলবে মোটামুটি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই বিশাল একটা প্রসেসের মাধ্যমে আলটিমেটলি আমি কি তৈরি করি, কার্বন বিজারণ করে তোমার কার্বন ডাইঅক্সাইড বিজারিত করে কার্বোহাইড্রেট তৈরি করি বা গ্লুকোজ তৈরি করি, ঠিক আছে, গ্লুকোজ আর ফ্রুক্টোজ এগুলো তৈরি করতেছে। তাহলে এগুলো যে তৈরি করতেছি, এই যে এগুলো যে তৈরির একটা পথ আছে, পথগুলো আমার বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমভাবে বলছে, তবে সবচেয়ে স্বীকৃত যেটা সেটা হচ্ছে একটা হচ্ছে কেলভিন চক্র, আরেকটা হচ্ছে আমাদের কি হ্যাচ এবং স্ল্যাক চক্র, এবং আরেকটা হচ্ছে ক্র্যাসোলুসিয়ান অ্যাসিড বিপাক। তাহলে কি কি আছে, একটা হচ্ছে আমাদের কেলভিন চক্র, যেটা একটা নাম হচ্ছে C3 চক্র, মানে ইংলিশে একটা নাম হচ্ছে কি C3 চক্র। তারপর হচ্ছে হ্যাচ এবং স্ল্যাক চক্র, যেটা একটা নাম হচ্ছে C4 চক্র, এবং লাস্টেরটার নাম হচ্ছে ক্র্যাসোলুসিয়ান অ্যাসিড বিপাক। তাহলে এই তিন প্রক্রিয়া, অর্থাৎ তিনটা পথের মাধ্যমে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইডটা বিজারিত হয়ে কার্বোহাইড্রেট তৈরি করে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে টোটাল কি আমার প্রসিডিউরটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার দেখো ফার্স্টে কি হচ্ছে, ফার্স্টে আমাদের কি হয়, আলোক নির্ভর পর্যায়, তারপর হচ্ছে অন্ধকার পর্যায়। তাহলে আলোক নির্ভর পর্যায়ে আমার কি ইউজ হচ্ছে, এই যে দেখো সূর্যের আলোটা ইউজ হচ্ছে, ঠিক আছে, কি হচ্ছে, সূর্যের আলোটা ইউজ হচ্ছে, এবং কি আমরা কি পাচ্ছি, পানি পাচ্ছি, উদ্ভিদের মূল থেকে পানি আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এই পানিটা কেন আসতেছে, পানিতে আমরা কি করতেছি, ওই যে ফটোলাইসিস করতেছি, পানিকে কি করতেছি, আমরা ফটোলাইসিস করতেছি। ওই পানির ফটোলাইসিসের ফলে কি তৈরি হচ্ছে, আমরা আলটিমেটলি কি পাচ্ছি, ওই যে অক্সিজেনটা পাচ্ছি, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছো ভাইয়া, ওই যে বললাম না সালোক সংশ্লেষণের বাই প্রোডাক্ট হিসেবে আমরা কি তৈরি করি, ওই যে অক্সিজেন তৈরি করি। অক্সিজেনটা কিন্তু এই যে পানির সালোক বিভাজনের মাধ্যমেই তৈরি হয় আলোক নির্ভর পর্যায়ে, একটু মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই আমি তো অক্সিজেন পেয়ে গেছি, তাই না, এবং তাহলে আলোটাকে আবদ্ধ করতেছে কে, ওই যে প্লাস্টিডের মধ্যে অথবা ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আছে, থাইলাকয়েড আছে। থাইলাকয়েড পড়ছো না, থলির মতো থাইলাকয়েড, ওই থাইলাকয়েডগুলো একটার উপর একটা সজ্জিত হয়ে কি ফর্ম করে, গ্রানাম চক্র ফর্ম করে, তাই না। আচ্ছা, তাহলে এটা পুরোটাকে আমরা কি বলবো, গ্রানাম চক্র, ঠিক আছে। এখানের মধ্যে আমার কি হচ্ছে, তোমার আলোক শক্তিটা আবদ্ধ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবং এই যেগুলো ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলি, আমরা স্ট্রোমা বলি, ঠিক আছে। ওই স্ট্রোমার মধ্যে আমাদের কি হয়, মেইনলি অন্ধকার বিক্রিয়াগুলো হয়। তাহলে আলোক যে নির্ভর পর্যায়ে সেটা কই হয়, সেটা হচ্ছে আমাদের গ্রানাম চক্রের মধ্যে হয়, আর অন্ধকার যে পর্যায়ে সেটা কই হয়, স্ট্রোমার মধ্যে হয়। এই যে দেখো অন্ধকার চক্রটা কই হচ্ছে, এই যে ভিতরে পানি, অর্থাৎ স্ট্রোমার মধ্যে হচ্ছে, কারণ স্ট্রোমার মধ্যেই এই অন্ধকার পর্যায়ে হওয়ার জন্য যেসব এনজাইম লাগে ওগুলা থাকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে আলোক নির্ভর পর্যায়ে আমি কি পাইছি, আলটিমেটলি এডিপি পাইছি এবং কি পাইছি, NADPH+H+ পাইছি, তাই না, অর্থাৎ দুই রকম আমি জৈব মুদ্রা পাইছি,
দুই রকম জৈব মুদ্রা পাইছি, ঠিক আছে। এখন এই যে আলোক নির্ভর পর্যায়ে আমি যে এইসব শক্তি পাইলাম, ওই শক্তিগুলোকে আমি ইউজ করে কি করব, কেলভিন চক্র, এটা হচ্ছে একটা কেলভিন চক্র, এটা বিজ্ঞানী কেলভিন আবিষ্কার করছে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে কেলভিন চক্র, ঠিক আছে। এই কেলভিন চক্রের মধ্যে বাইরে থেকে কি ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, ঢুকার পরে এই শক্তিগুলোকে ইউজ করে একটা বিশাল প্রক্রিয়া, একটা বিশাল পথের মাধ্যমে আলটিমেটলি আমি কি তৈরি করি, শর্করা তৈরি করি, ঠিক আছে। এবং এই সাইকেলটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকে, এটা এমন না যে এদিক থেকে দিয়ে গেছে বা শেষ হয়ে গেছে, এরকম না, এটা হচ্ছে একটা রিসাইকেল প্রসেস, ঠিক আছে। এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে আবার এখানে, আবার এখানে, মানে এটা চলতেই থাকবে আজীবন, বুঝতে পারছি। তাহলে আলোক নির্ভর পর্যায়ে আমার এটিপি আর এনডিপিএস তৈরি হলো, আর অন্ধকার পর্যায়ে কেলভিন চক্র কিংবা হ্যাচ এবং স্ল্যাক চক্র কিংবা ক্র্যাসোলিউশন অ্যাসিড বিপাক, তিনটার মাধ্যমে আলটিমেটলি আমি কি পাই, শর্করা তৈরি করি, ঠিক আছে। তাহলে আমার আলটিমেটলি এটার মাধ্যমেই সালফোনেশন প্রসেসটা শেষ হবে। আমার সালফোনেশনের প্রধান উদ্দেশ্য কি, আমার ফটোসিনথেসিসের প্রধান উদ্দেশ্য কি, শর্করা তৈরি করা। এবং এই চিত্রটা ভাইয়া তোমরা প্র্যাকটিস করবা, খুবই ইজি একটা চিত্র, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা চক্র নিয়ে পড়বো। ওই যে বললাম না অন্ধকার পর্যায়ে তিনটা চক্র, প্রথম চক্রের নাম কি, ক্যালভিন চক্র বা C3 গতিপথ, ঠিক আছে। C3 গতিপথ বিজ্ঞানী নামানুসারে এটা নামকরণ করেছে, বিজ্ঞানীর নাম কি, ক্যালভিন বেনসন এবং বেলাম, ঠিক আছে। এটাকে আমি কি বলি, ক্যালভিন চক্র বলতে পারি, কিংবা ফুললি যদি বলি বেনসন, ক্যালভিন বেনসন এবং কি বেলাম চক্র বলতে পারি। ওনারা দুইজনে হচ্ছে কি করছে, জিনিসটা নিয়ে কাজ করছে, ঠিক আছে। এবং সংক্ষেপে বললে আমি কি বলতে পারি, ক্যালভিন চক্র বলতে পারি। এবং এটার জন্য বিজ্ঞানী ক্যালভিন তার কাজের জন্য 1961 সালে কি পাইছেন, নোবেল পুরস্কার পাইছেন। এখন ভাইয়া আমি তোমাকে জিজ্ঞাসা করি, ভাইয়া আপনি যে বলতেছেন ক্যালভিন চক্র, হ্যাচ এবং স্ল্যাক চক্র, ক্র্যাসোলিউশন অ্যাসিড বিপাক, তাই না, সবার এই যে তিনটা কেন লাগতেছে, একটা যে কোনো একটা দিয়ে তো আমার উদ্দেশ্য হইতে কি, শর্করা তৈরি করা, তাহলে যে কোনো একটা দিয়ে তো আমি তৈরি করতে পারতেছি, আমার বাদ বাকিগুলো কেন লাগতেছে, তাই না, এরকম একটা কোয়েশ্চেন আসবে না। এটার আনসারটা হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থা তো ডিফারেন্ট, তাই না। ধরো আমাদের নাতিশীতোষ্ণ দেশে আম গাছ, জাম গাছ, ডালিম গাছ এগুলো আছে, তাই না। এবং তুমি মরুভূমির কথা চিন্তা করো, ওখানে ক্যাকটাস আছে, অ্যালোভেরা আছে, ওইসব গাছের যে কনফিগারেশন এবং যেগুলো নাতিশীতোষ্ণ কিংবা এশিয়ান দেশের যেসব কনফিগারেশন গাছের, দুটো কি সেম না। এখন যেহেতু দুইটা সেম না, সো তাদের শর্করা তৈরির যে প্রসিডিউর ওইটাও কিন্তু সেম হইতে পারবে না। এবং এই জন্যে তোমার শর্করা, সেম শর্করা তৈরি করার জন্যই 3 রকম পদ্ধতি আছে, ঠিক আছে। যেমন আমি যদি বলি মরুভূমি, অর্থাৎ যেখানে টেম্পারেচার অনেক বেশি, যেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক কম, অর্থাৎ যেখানে তোমার কি অবস্থা কি খুবই প্রতিকূল, মাথায় রাখবা, যেখানে অবস্থা প্রতিকূল সেখানে আমার কি চক্র হবে, C4 চক্র বা হ্যাচ এবং স্ল্যাক চক্র হবে। আর যেখানে অবস্থা আমাদের কি অনুকূলে, ঠিক আছে, যেখানে অবস্থা অনুকূল এবং নর্মাল, ঠিক আছে, ওই নর্মাল অবস্থায় কি হয়, C3 চক্র হয়। বুঝতে পারছি, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তাহলে C3 গতিপথ আমরা পারি না। আচ্ছা, এখন আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, ভাইয়া কেন আপনি এটাকে কি বলতেছেন, সি এর সাথে 3 লাগাইছেন, মানে কার্বন 3 কেন লাগাইছেন, ঠিক আছে। বিকজ এখানে কারণ আছে, দেখো এই প্রক্রিয়ার যেটা সর্বপ্রথম স্থায়ী পদার্থ তার নাম কি, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ঠিক আছে। যেহেতু সর্বপ্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফরিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেজন্য আমি তাকে কি বলতেছি, আমরা এটাকে কি বলতেছি, C3 বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আমাদের এখানে ফসফোগ্লিসারিক তো আমি একটা বললাম, ঠিক আছে। আচ্ছা, এখানে মানে আমি এটা বোঝাতে চাচ্ছি 3-ফসফো মানে কি, তোমার এই যে টোটাল যে ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে না, তার 3 নাম্বার কার্বন একটা কি আছে, কি যুক্ত আছে, ফসফেট গ্রুপ যুক্ত আছে, ঠিক আছে, একটু বুঝতে হবে। আচ্ছা, তাহলে এই যে এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা কোত্থেকে আসলো, আমাদের এই যে কেলভিন সাইকেলটা শুরু হয় একটা উপাদান দিয়ে, সেটার নাম হচ্ছে আমাদের রাইবোলোজ 1,5-বিসফসফেট। কি নাম ভাইয়া, কি নাম, রাইবোলোজ। ওই যে তোমাকে বললাম না, তুমি হয়তো দেখতেছো কি একদম ছোট একটা প্রক্রিয়ার মাধ্যমে আমি কি পেয়ে যাচ্ছি, শর্করা পেয়ে যাচ্ছি, কিন্তু ভাই এটা একটা বিশাল প্রসিডিউর, ঠিক আছে। অনেকগুলো বিক্রিয়ার ফলে আলটিমেটলি আমরা কি পাই, শর্করা পাই। এই যে তোমার রাইবোলোজ 1,5-বিসফসফেটটা সবসময় কার মধ্যে থাকে, C3 যেসব উদ্ভিদ তাদের মধ্যে এটা স্থায়ী পদার্থ, ঠিক আছে। ওই স্থায়ী পদার্থটা বাইরে থেকে আমি যে কার্বন ডাইঅক্সাইডটাকে কি করলাম, ঢুকালাম, ঠিক আছে। এই ঢুকানোর জন্য একটা এনজাইম আছে, তার নাম কি নাম, মাথায় রাখো, এখন থেকে মাথায় রাখো, সেটার নাম হচ্ছে রুবিস্কো, ঠিক আছে। আমি তো বলতেছি এটাই তো আমাদের কি বিক্রিয়ার শুরু, তাই না ভাইয়া। এটা দিয়ে তো বিক্রিয়া শুরু হয়, বিক্রিয়া কেমনে শুরু হয়, কার্বন বিজারণের মাধ্যমে, তাই না। সো কার্বন বিজারণ মানে কি, কার্বনটাকে ফার্স্টে কি ঢুকাইতে হবে, কোষের মধ্যে কার্বনটাকে ঢুকাইতে হবে। এই ঢুকানোর জন্য কোন এনজাইম দায়ী, রুবিস্কো এনজাইম দায়ী। দ্যাটস ওয়াই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কোনটা যদি তোমাকে জিজ্ঞাসা করে,
পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কি? তুমি আনসার কি দিবা? তুমি আনসার দিবা রুবিস্কো এনজাইম। কেন রুবিস্কো এনজাইম? কারণ এটাই আমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে কেলভিন চক্র এটা শুরু করে। ঠিক আছে, কেলভিন চক্র না হলে আমরা কি তোমার কি গ্লুকোজ বা ফ্রুক্টোজ এগুলো পাইতাম? স্টার্চ, সুক্রোজ এগুলো পাইতাম না। এবং এগুলো না পাইলে আমার কি প্রাণীর কি খাদ্যের যোগানো হইতো না, এবং প্রাণীর খাদ্যের যোগান না হলে প্রাণী শক্তি পেত না, এবং আলটিমেটলি পুরো পৃথিবী কি ছিন্ন ভিন্ন কাইন্ড অফ কি বিলুপ্ত হয়ে যেত। তাই না ভাই? বুঝতে পারছি না? আচ্ছা, তাহলে সেজন্য রুবিস্কোকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম বলতেছি। তাহলে রুবিস্কো এনজাইমের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড যখন এখানে ঢুকে তখন ওরা কি তৈরি করে? এই জিনিসটা তৈরি করে অস্থায়ী কিটো অ্যাসিড। অস্থায়ী একটা অ্যাসিড আছে, তার নাম কি? কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড, ঠিক আছে। ওই কিটো অ্যাসিডের মধ্যে যখন আবার পানি প্রবেশ করবে তখন সে কি তৈরি করে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, মানে এটা একটা জটিল প্রসিডিউর। সো আলটিমেটলি কি তৈরি করে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, বুঝতে পারছি আমি? আচ্ছা, তাহলে এই যে এটাই হচ্ছে সর্বপ্রথম কি, এটা ধর বললাম না, আমি লিখে দিলাম না এটা একটা কি পদার্থ? অস্থায়ী পদার্থ। কিন্তু এটাই হচ্ছে সর্বপ্রথম এটার কি এই বিক্রিয়া, যে কেলভিন যে সাইকেল আছে না, পুরো সাইকেলের যে সবচেয়ে স্থায়ী পদার্থ, প্রথম স্থায়ী পদার্থ কিন্তু এটা। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটার নাম আমি কি বলতেছি? C3 চক্র। বুঝতে পারছি? আচ্ছা, এখন ঠিক সেম ওয়েতে C4 চক্র যখন পড়বো আমরা, ওখানে তুমি আক্স করতে পারো ভাইয়া এটার নাম কেন আপনি C4 বলতেছেন, তাই না? কারণ এটার যে সর্বপ্রথম স্থায়ী পদার্থ তার নাম হচ্ছে কি জানো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কি নাম ভাইয়া? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কি নাম? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, বা সংক্ষেপে বললে OAA। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। ঠিক আছে, দ্যাটস আমি তাকে কি বলতেছি? C4 বলতেছি। মাথায় রাখবা? ওকে। তাহলে এই যে ভাইয়া দেখো, হ্যাচ এবং স্ল্যাক চক্র কিংবা কি C4 গতিপথ। তাহলে C4 গতিপথ কেন বলতেছি? কারণ এটা কে আবিষ্কার করছে? MD হ্যাচ এবং কি CR স্ল্যাক, তাই না? আচ্ছা, তাহলে ওনারা কি করছে? কার্বন বিজারণের জন্য আরো একটি পথ আবিষ্কার করছে। সবার আগে তো কোনটা আবিষ্কার হয়েছিল? কেলভিন চক্র আবিষ্কার হয়েছিল। তারপর ওনারা আরেকটি পথ আবিষ্কার করছেন, এবং এই গতিপথে সর্বপ্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সেই জন্য এটাকে আমরা কি বলতেছি? C4 জাতীয় উদ্ভিদ বলতেছি। ঠিক আছে, মানে C4 চক্র বলতেছি। এবং যেসব উদ্ভিদের মধ্যে C4 চক্রটা চলে তাদেরকে আমরা কি বলবো? C4 উদ্ভিদ বলবো। যেমন তোমরা একটু লিখে নিতে পারো, সাপোজ আমরা যদি বলি মরুভূমির যেসব উদ্ভিদ আছে, যেমন ক্যাকটাস। ঠিক আছে, ক্যাকটাস। কিংবা আমি যদি বলি পাথরকুচি, বুঝতে পারছি? ক্যাকটাস, পাথরকুচি, কিংবা ধরো মুথা ঘাস, এদের মধ্যে হচ্ছে C4 চক্রটা হয়। আবার আমি যদি বলি তোমাকে জিজ্ঞেস করি C3 চক্র কার মধ্যে হয়, তুমি কি বলবা? তুমি বলবা আম, জাম, কাঁঠাল। ঠিক আছে, যত নরমাল, যত আমাদের আশেপাশে যা যা আছে সবগুলোর মধ্যে কি হয়? C4 হয়। ঠিক আছে, অর্থাৎ C3টা একদম কমন আর C4টা হচ্ছে কি আনকমন। ঠিক আছে, আচ্ছা, C4 উদ্ভিদে একই সাথে আবার কি হয়? তোমাদের C4 যেটা, সেটাতে কিন্তু শুধুমাত্র কি হ্যাচ এবং স্ল্যাক, মানে সেটাতে শুধুমাত্র কি হয় না? C4টাই হয় না, সেটাতে কিন্তু C4 হওয়ার পর আবার C3 হয়। ঠিক আছে, কেমনে হয় সেটা একটু বুঝাইতে হবে। তাহলে C3 উদ্ভিদের চাইতে তোমাদের C4 উদ্ভিদে কি হবে? সালোক সংশ্লেষণের হার বেশি এবং উৎপাদন ক্ষমতাও বেশি, কারণ এখানে একসাথে দুইটা প্রসিডিউরই একসাথে চলে। সাধারণত ভুট্টা, আখ বা অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস অলরেডি বলছি, নটে গাছ ইত্যাদির মধ্যে কি হয়? C4 পরিচালিত হয়। আচ্ছা, এখানে একটা লাইন তোমার হয়তো বা দেয়া নাই, এখানে এভাবে দেয়া নাই। ঠিক আছে, আচ্ছা আমি তোমাকে বলি, কোনো সমস্যা নাই। এই যে C4 উদ্ভিদের মধ্যে তোমার সর্বপ্রথম স্থায়ী পদার্থ আমি কি বলতেছি? কি বলতেছি ভাই আমরা? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তোমাদের C4 জাতীয় যেসব উদ্ভিদ আছে সেগুলো উদ্ভিদের, আমি যখন তোমার C3 বললাম না, C3 উদ্ভিদের তোমার কোন কোষে হয়? পাতার কোন কোষে হচ্ছে? মেসোফিল কোষে, তাই না? কিন্তু C4 উদ্ভিদের ক্ষেত্রে তাদের মেসোফিল কোষকে ঘিরে আরেকটা কোষের লেয়ার থাকে। তাহলে কি মেসোফিল কোষকে ঘিরে আরেকটা কোষে কি থাকে? C4 উদ্ভিদে লেয়ার থাকে। মানে C4 যারা, তারা একটু বেশি কি করতে হয়? ওভার প্রোটেক্টেড থাকা লাগে, কারণ একটা মরুভূমির উদ্ভিদ তো বেশিরভাগগুলা, এই জন্য, কিংবা ঘাস জাতীয় উদ্ভিদ। তাহলে C4 জাতীয় উদ্ভিদকে কি থাকে? মেসোফিল কে ঘিরে বান্ডল শীত কোষের একটা কি থাকে? আবরণ থাকে। ঠিক আছে, তাহলে C4 উদ্ভিদের ক্ষেত্রে কোষ সংখ্যা কয়টা? একটা হচ্ছে ধরো এরকম দুইটা পাশাপাশি থাকে, একটা হচ্ছে আমাদের এখানে কি বান্ডল শীত, আর তার পাশে হচ্ছে কি এদিকে এম করে একটা হচ্ছে কি মেসোফিল। ঠিক আছে, তার মানে C4 যেসব উদ্ভিদ তাদের মধ্যে
তোমার হচ্ছে এরকম করে ফার্স্টে এরকম হয়, সাপোজ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ওই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হলো, ঠিক আছে, সাপোজ ম্যালিক অ্যাসিড তৈরি হলো, ওই ম্যালিক অ্যাসিডটা আবার কই চলে যায়, বার্নসিড কোষকে ভেদ করে তোমার এখানে চলে যায়, অর্থাৎ ম্যাসোফিল কোষে চলে যায়, ঠিক আছে, ম্যাসোফিল কোষে চলে যায়, বুঝতে পারছি। ওই ম্যালিক অ্যাসিডটা থেকে আবার সিরিয়ালি প্রসেস হয়ে হয়ে আবার এদিকে চলে আসে, ঠিক আছে, অর্থাৎ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আবার তৈরি হয়। কিন্তু এই যে ম্যালিক অ্যাসিডটার পরপর কি তৈরি হয় আমার, আবার কি ক্যালভিন চক্র আবার শুরু হয়, বুঝতে পারছি। যেহেতু আমার ম্যাসোফিল কোষ যেহেতু, দ্যাট মিনস এখানে কি হবে, অবশ্যই ক্যালভিন চক্র হবে। অর্থাৎ আমি তোমার এটাই বোঝাতে চাচ্ছি, C4 যেটা চক্র, সেখানে আমাদের কি হয়, হ্যাচ এবং স্ল্যাগ চক্রের মধ্যে ওইটা তো হয়ই, প্লাস আবার ওদিকে গিয়ে কি হয়, ক্যালভিন চক্র, অর্থাৎ আলটিমেট খাবার উৎপন্ন হয় কিন্তু কিসের মাধ্যমে, ক্যালভিন চক্রের মাধ্যমে। বাট তার আগে আরও কিছু প্রসিডিউর হয়, কার ক্ষেত্রে, C4 এর ক্ষেত্রে, ঠিক আছে। এবং C4 এর ক্ষেত্রে যেহেতু এরকম একটু বেশি হয়, দ্যাটস ওয়াই তাদের কি উৎপাদন ক্ষমতাও বেশি, ঠিক আছে। C4 এর ক্ষেত্রে তাদের শর্করা উৎপাদনের হার C3 এর চেয়ে অবশ্যই বেশি, বুঝতে পারছি। আচ্ছা, এবং C4 এর ক্ষেত্রে কয়টা কোষ জড়িত, দুইটা কোষ, একটা বান্ডলসিড কোষ, একটা কি ম্যাসোফিল কোষ। আর C3 এর ক্ষেত্রে কে জড়িত, শুধুমাত্র ম্যাসোফিল কোষ, তাই না। আচ্ছা, তাহলে C4 কোথায় হবে, যেখানে প্রতিকূল অবস্থা, ঠিক আছে, যেখানে প্রতিকূল অবস্থা। তাহলে উপাদান দ্রুত এবং প্রচুর পরিমাণে পুনর্গঠিত হওয়া প্রয়োজন, তবে কোষে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা দেয় এবং সালোকসংশ্লেষণ কমে যায়, এটা তো আমরা জানি, এটা পুরোপুরি জিনিসটা সিরিয়ালি পড়বো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পড়বো আমাদের সালোকসংশ্লেষণের ক্ষেত্রে তোমার বিভিন্ন জিনিসের ভূমিকা, তাই না। আমি যদি তোমাকে বলি সালোকসংশ্লেষণের ক্ষেত্রে ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা জিনিসের তুমি নাম বলো, তুমি ভাই কি কি বলবা দেখি আমাকে বলো তো। অবশ্যই কি বলবা, ফার্স্টে তুমি বলবা কার্বন ডাইঅক্সাইড আছে ভাইয়া, পানি আছে, তারপর আলো আছে, এবং ফাইনালি যে পাতার মধ্যে হচ্ছে তার কি আছে, ক্লোরোফিল আছে। তাহলে আমি বলতে পারি সালোকসংশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই 4টা, তাই না। এখন আমি প্রত্যেকটার ভূমিকা পড়বো, ঠিক আছে, অর্থাৎ সালোকসংশ্লেষণে এদের ভূমিকাগুলো পড়বো। তাহলে ফার্স্টে আসি আলোর ভূমিকা। আমরা তো জানি সালোকসংশ্লেষণের ক্ষেত্রে আলোর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই না। তাহলে কি হয়, কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে শর্করা তৈরি করার জন্য প্রয়োজনীয় যে শক্তি, ওই শক্তির উৎস কি, আলো, তাই না। কারণ আমরা জানি যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া যেটা আলোক নির্ভর পর্যায়ে আছে, ওই যে ওখানে ক্লোরোফিল সৃষ্টিতে, মানে সূর্যালোক কি সৃষ্টিতে অংশগ্রহণ করে, ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। এই যে এখানে একটা প্রমাণ পরীক্ষা আছে, দেখবা তোমার সূর্যালোকটাই হচ্ছে কি তৈরি করে, ক্লোরোফিল সৃষ্টি করে। যেমন আমরা জানি 3 রকম প্লাস্টিড আছে, তাই না, বললাম না কি কি, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তুমি যদি ক্লোরোপ্লাস্ট আছে, অর্থাৎ সবুজ উদ্ভিদকে তুমি যদি একটা জার দিয়ে যদি ঢেকে রাখো না, তখন দেখবে তুমি 5-6 দিন যাওয়ার পরে ওই জারের ভিতরে যে গাছের পাতা, ওটা কিন্তু সবুজটা চলে যায়, সবুজটা গিয়ে কাইন্ড অফ ফ্যাকাশে বর্ণ হয়ে যায়। তাহলে কেন ফ্যাকাশে হইলো, কারণ কি, তারা সূর্যের আলোর উপস্থিতি পায় নাই, তাই না, এরকম না, বিষয়টা এরকম হইলো না। তাহলে সূর্যের আলোর উপস্থিতি যেহেতু পায় নাই, সেজন্য কি হয়ে গেল, ফ্যাকাশে হয়ে গেল, বুঝতে পারছি। দ্যাট মিনস সূর্যালোকে কি সৃষ্টিতে অংশগ্রহণ করে, ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সূর্যালোকের প্রভাবেই পত্ররন্ধ্র কি হয়, খুলে যায়। এটা কিন্তু একটা প্রসিডিউর আছে, তুমি জাস্ট একটুক মাথায় রাখো। তোমার সূর্যালোকের মধ্যে কি আছে, অনেক রকমের লাইট আছে, তার মধ্যে শুধুমাত্র নীল আলোর জন্যই কি হয়, পত্ররন্ধ্র খুলে যায়। তাহলে সূর্যালোকের যে ব্লু লাইট, এই ব্লু লাইটের কারণে আমার কি হয়, পত্ররন্ধ্রটা খুলে যায়, ঠিক আছে। এটা একটা বিজ্ঞানী কে ইমামুরা, একজন জাপানিজ বিজ্ঞানী, উনি এটা সর্বপ্রথম আবিষ্কার করছে যে হ্যাঁ, আলোর কারণে বেসিক্যালি কি পত্ররন্ধ্রটা খুলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবং পত্ররন্ধ্রের কিন্তু হিউজ একটা মেকানিজম আছে, কারণ পত্ররন্ধ্র খুলে যাওয়া মানে কি, সেটা পানি বের করতে পারে, কিংবা সেটা কার্বন ডাইঅক্সাইড ঢুকাতে পারে, কিংবা সেটা পানিকে বাষ্পাকারে বের করে দিতে পারে, অনেকগুলো কাজ আছে না পত্ররন্ধ্রের। আচ্ছা, তাহলে কার্বন ডাইঅক্সাইড কি পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু পাতায় যেটুকু আলো পড়ে তার অতি সামান্য অংশই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি একটু। এবং তাহলে এই যে সালোকসংশ্লেষণের জন্য আমার আলোর ভূমিকা কি, এ বাদ বাকি যেসব প্রসিডিউর আছে সবগুলোকে হেল্প করে। কি কি জায়গায় হেল্প করে আমি অলরেডি বলে ফেলছি, এই যে এগুলাতে ক্লোরোফিল সৃষ্টি করে, পত্ররন্ধ্র খুলে যায়, দেশে কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে, তারপর অভ্যন্তরে প্রবেশ করার জন্য এই প্রচি কি আছে, খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে, তাই না। এই 3টে তোর প্রধান কাজ। তারপর একটা কি আছে, ধরো এই যে বললাম না সূর্যালোক, আমরা তো জানি সূর্যালোকের মধ্যে 7 রকম আলো আছে, নিউটন এটা আবিষ্কার করছে, তাই না। 7 রকম আলো আছে, বেনি, আসহ, কলা, বলি না আমরা, 7 রকম আলো আছে। তাহলে এই 7 রকম আলোর মধ্যে সবগুলো আলোতে কি সালোকসংশ্লেষণ সেম হবে, কখনোই না। কিছু কিছু আলো আছে যেখানে সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি হবে, আবার কিছু আছে যেখানে সবচেয়ে কম হবে, তাই না। আচ্ছা, বেশি কোথায় হবে, দেখো সবুজ কিংবা হলুদ আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয় না, ঠিক আছে। আচ্ছা, এবং
তোমার কি হয় একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, লাইক অনেক যদি সূর্যের তাপ বেড়ে যায় তখন আবার কি দেখা যায়, তোমার সালফার সলিউশনের পরিমাণ একদমই কমে যায়, ঠিক আছে। কিন্তু একটা অপটিমাম রেঞ্জ পর্যন্ত, মানে একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জ পর্যন্ত যদি এরকম করে বাড়তে থাকে তাহলে তোমার সালফার সলিউশনের হারও কি হবে, অবশ্যই বাড়তে থাকবে, তাই না, সালফার সলিউশনের পরিমাণও বাড়তে থাকবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু যখন আলোর পরিমাণ অত্যধিক বেড়ে যাবে তখন যে পাতার ভিতরে যে এনজাইমগুলো আছে না ওগুলো নষ্ট হয়ে যাবে, ক্লোরোফিল উৎপাদন যার কারণে হবে না, অর্থাৎ কমে যাবে, যার কারণে সালফার পরিমাণও কমে যাবে। তাহলে ওই যে ভাই লেভেলটা কত, 400 থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালফার সবচেয়ে ভালো হয়। তাহলে 400 থেকে 480 এবং কি 680, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এখানে তোমার বলা আছে না, এটা দেখো মাথায় রাখবে একটা জিনিস, এখানে তুমি লিখে রাখো লাল আলোতে, কোন আলো, লাল আলো, লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়, কোন আলোতে, লাল আলোতে, ঠিক আছে, লাল আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয়, এটা মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, লাল আলো, আর যদি লাল আলো ছাড়া তোমাকে যদি তিনটা কালার বলে তুমি কি বলবা, লাল, কমলা, এটা কি নীল, এই তিনটা আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়, এটা মাথায় রাখবা, এবং সবুজ আর হলুদে সালোক সংশ্লেষণ কম হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে সালোক সংশ্লেষণের জন্য বিভিন্ন রকম প্রভাবক আছে না, আমরা তো জানি প্রভাবক কি জিনিস, তাই না, প্রভাবক তো আমরা জানি কি জিনিস, প্রভাবক মানে কি এমন কিছু জিনিস যেগুলো কি সালোক সংশ্লেষণের হারটাকে বাড়াবে বা কমাবে, তাই না, এরকম জিনিসগুলোকে আমরা কি বলি, প্রভাবক বলি। আচ্ছা ভাই, এখন যদি আমি তোমাকে বলি সালোক সংশ্লেষণের ক্ষেত্রে আলোর ভূমিকা তো পুরোপুরি পড়ছো, এখন যদি আমি তোমাকে আলোর ভূমিকা না বলে ক্লোরোফিলের ভূমিকা বলি, তুমি পারবা না, ওই যে তুমি পুরোপুরি প্লাস্টিকের কাজটা লিখে দিবা, কারণ ক্লোরোফিলিতে কি করে সূর্যালোককে আবদ্ধ করে তোমার আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে, এবং ওই রাসায়নিক শক্তিতে কনভার্ট হওয়ার পরে ওইটাই তো বেসিক্যালি আমার কি করে, এটিপি তৈরি করে, ওই এটিপি তৈরি হওয়ার পর ওইটাই তো বেসিক্যালি আমার কি করে, কেলভিন চক্র কিংবা হ্যাচ এবং স্ল্যাক চক্রের জন্য শক্তি প্রোভাইড করে, এবং ওই চক্রগুলো আলটিমেটলি কি তৈরি করে, কার্বোহাইড্রেট তৈরি করে। তাহলে এদের ভূমিকা এভাবে করে তুমি সুন্দর করে লিখে দিতে পারবে না, চিত্র দিয়ে সুন্দর করে লিখে দিবা, ঠিক আছে। এখন এছাড়াও যদি আমি বলি কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কি, তাও তুমি পারবা, সেম জিনিস। পানির ভূমিকা কি, পানির কিন্তু একটা স্পেশাল একটা ভূমিকা আছে, সেটা কি তোমার কি, পানি হচ্ছে আমার বেসিক্যালি কি তৈরি করতেছে, অক্সিজেন তৈরি করতেছে। মানে আমার সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা কিরকম ছিল, 6 কার্বন ডাইঅক্সাইড 12 H2O, এখান থেকে কি তৈরি হচ্ছে, C6H12O6, তাই না, প্লাস আমাদের কি 6 অণু অক্সিজেন, 6টা পানি, ঠিক আছে, এটা বাদ দিলাম, এটা দরকারই নাই। তোমার এই যে ভাই অক্সিজেন তৈরি হচ্ছে, এটা কি এটার জন্য তৈরি হচ্ছে নাকি এটার জন্য তৈরি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে পানি ভেঙে, এটা মাথায় রাখবা। অর্থাৎ তুমি যদি দেখতেছো এখানে অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে, তাহলে তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো ভাইয়া তাহলে অ্যাকচুয়ালি এই যে অক্সিজেন এটা বেসিক্যালি কোত্থেকে আসতেছে, সেটা হচ্ছে পানি ভাঙার কারণে আসতেছে, যেটাকে আমি কি বলছিলাম, ফটোলাইসিস বলছিলাম, কি বলছিলাম, ফটোলাইসিস বলছিলাম, ঠিক আছে ভাই, এটা আমি কি বলছিলাম, ফটোলাইসিস বলছিলাম। এখন তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো ভাইয়া কেমনে আবিষ্কার করছে যে এটা থেকে এটা আসছে, সেটা হচ্ছে তোমার আইসোটোপের মাধ্যমে, তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ, আইসোটোপ হয়তো বা অনেকেই শুনছো, তাই না, আইসোটোপ। এই আইসোটোপটা কি করে, সাপোজ এখানে হচ্ছে নর্মাল অক্সিজেন রাখছে এবং এখানে যে অক্সিজেন আছে ওইটা হচ্ছে কি আইসোটোপ সহ, অর্থাৎ এটা হচ্ছে কি একটা তেজস্ক্রিয় অক্সিজেন রাখছে, এবং চেক করছে এই যে তোমার এখানে যেটা অক্সিজেন যেটা আমরা ইনহেল করতেছি ওই অক্সিজেনটা তৈরি হইলো ওখানের মধ্যে কি তেজস্ক্রিয় আছে নাকি নর্মালটা আছে, তখন দেখতেছি এখানে তেজস্ক্রিয় আছে, দ্যাট মিনস আমি কি প্রমাণ পাই, দ্যাট মিনস এই যে অক্সিজেনটা এটা এটার থেকেই তৈরি হয়েছে, এটা আমরা বুঝতে পারি। তাহলে এবার আমরা পড়ি ভাইয়া সালফার সংশ্লেষণের জন্য তোমার ফটোসিনথেসিসের জন্য দুই রকম প্রভাবক আছে, একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক লাইক পাতা, আলো, কার্বন ডাইঅক্সাইড, পানি, এগুলো সবগুলো বাহ্যিক প্রভাবক না, আবার ধরো কিছু আছে অভ্যন্তরীণ প্রভাবক, যেমন ধরো আমাদের বিভিন্ন এনজাইমের পরিমাণ, পাতার বয়স সংখ্যা, পাতার তোমার কীরকম সেটা কি কচি পাতা নাকি বয়স্ক পাতা, ঠিক আছে, এবং পাতার বিভিন্ন মানে অভ্যন্তরীণ যেসব জিনিসগুলো আছে আর কি সেগুলোর কম বৃদ্ধি হওয়ার কারণেও কিন্তু আমার কি হয় সালোক সংশ্লেষণ কম বেশি হবে। তাহলে আমরা দেখি বাহ্যিক প্রভাবক কি কি আছে। ফার্স্ট হচ্ছে আলো, আলোর ভূমিকা তো আমি বলে ফেলছি। তারপর আসে কার্বন ডাইঅক্সাইড। ভাই কার্বন ডাইঅক্সাইড বলতে পারবে না পুরোপুরি, কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড বিজারণের ফলেই তো আমার কি তৈরি হচ্ছে, শর্করা তৈরি হচ্ছে। এবং কার্বন ডাইঅক্সাইড কোথায় কত পার্সেন্ট আছে আমি জানি, যেমন বায়ুতে আছে কি 0.03%, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এই প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা 1 ভাগ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে। আচ্ছা, তাই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সামঞ্জস্য রেখে সালোক সংশ্লেষণের হারও কি হয়, বৃদ্ধি পায়। তবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেশি বেড়ে গেলে পাতার মেসোফিল টিস্যু কি হয়, অম্লত্ব বেড়ে যায় এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে সালোক সংশ্লেষণের হার কমে যায়।
ঠিক আছে? এটা একটা খুবই মজার একটা জিনিস, সেটা হচ্ছে তুমি একটা জিনিস ভাবো, বিক্রিয়কের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে তার সাথে সামঞ্জস্য রেখে উৎপাদের পরিমাণও নর্মালি বেড়ে যাবে। আমি কেন বলতেছি, কারণ সাপোজ এর আগের স্লাইডে দেখো, এই যে এখানে সাপোজ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রকৃতিতে বেড়ে গেছে, যেটা বর্তমানে হচ্ছে, তাই না? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড আমরা অনেক কলকারখানা থেকে অনেক কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে। তাহলে তুমি তো আজ করতে পারো, ভাই কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, তার মানে অবশ্যই সালফার বেশি হচ্ছে, এবং সালফার যত বেশি হচ্ছে তত তো ভালো, তত আরও বেশি খাবার, অক্সিজেন এগুলো তৈরি হচ্ছে, যার কারণে প্রকৃতির মধ্যে কার্বন ডাইঅক্সাইড আর পানির, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের একটা কি সামঞ্জস্য বজায় আছে, তাই না? এটা কম বেশি হলে কি পরিবেশের মধ্যে বিরূপ একটা সমস্যা দেখা দিচ্ছে। এখন সব কিছুতে একটা লিমিট আছে। এখন যখন নর্মাল লেভেল চেয়ে বেশি তো হয়েছে সমস্যা নাই, এখন তাকেও যখন অতিক্রম করে ফেলছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি হয়ে গেছে, তখন হয়টা কি কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড তৈরি করে, তাই না? ওই কার্বনিক অ্যাসিডটা হচ্ছে একটা অবশ্যই অ্যাসিড বা অম্ল। এই অম্ল মাথায় রাখবা, পত্ররন্ধ্রের আশেপাশে, হচ্ছে তোমাকে আমি পত্ররন্ধ্র দেখালাম না ভাইয়া, পত্ররন্ধ্রের আশেপাশে যেসব সহকারী কোষ আছে, ওই পত্ররন্ধ্রের আশেপাশে কোষের মানে ম্যাসোফিল টিস্যু যেসব কোষ আছে, আমরা তো জানি পাতার কোষের নাম কি ম্যাসোফিল টিস্যু বা ম্যাসোফিল কোষ। ওই ম্যাসোফিল কোষের যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নর্মালের চেয়ে অনেক বেশি বেড়ে যায়, অর্থাৎ ম্যাসোফিল টিস্যুর মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেড়ে যায়, তার মানে কি কার্বনিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, তার মানে ম্যাসোফিল টিস্যুর কি বেড়ে গেছে? অম্লত্ব বেড়ে গেছে বা অ্যাসিডিটি বেড়ে গেছে। আর অ্যাসিডিটি বেড়ে যাওয়া মানে কি মাথায় রাখবা? পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাওয়া, ঠিক আছে? অর্থাৎ পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার উপরে তো কি নির্ভর করে? কার্বন ডাইঅক্সাইড ঢুকবে কি ঢুকবে না এটা ডিপেন্ড করে। তার মানে অ্যাসিডিটি যখন অনেক বেড়ে যায় তখন কিন্তু আবার কি হয়? পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এটা কিন্তু একটা মেকানিজম আছে, তোমার এখন জানার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তুমি মাথায় রাখবা অ্যাসিডিটি বেড়ে গেছে, অ্যাসিডিটি বেড়ে গেছে, তার মানে আমার কি হইল? পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তারপর আচ্ছা এটা একটু দেখো, এখানে একটা কথা আছে। এই যে তাহলে মাথায় রাখবা রক্ষী কোষ, ওই যে পত্ররন্ধ্রের আশেপাশে যেসব কোষ আছে না, অথবা গার্ড কোষ, গার্ড সেল দেখছো না, গার্ড সেল লেখা, ওইটার বাংলা কি? রক্ষী কোষ। রক্ষী কোষ। আচ্ছা, যদি আমার পত্ররন্ধ্রের মধ্যে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়, ওই যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে মানে কি? অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে। অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে মানে কি? পত্ররন্ধ্রের আশেপাশে যেসব রক্ষী কোষ আছে তাদের কি হয়? স্ফীতি হারিয়ে ফেলে, অর্থাৎ তারা কি হয়? রক্ষী কোষ তোমার কি হয়? শ্রিঙ্ক করে বা সংকোচন করে, বা কি করে? সংকোচন করে, কিংবা রক্ষী কোষের মধ্যে পানির পরিমাণ কমে যায়। যদি রক্ষী কোষের মধ্যে পানির পরিমাণ কমে যায় তার মানে কি? পত্ররন্ধ্র বন্ধ হবে, এটা মাথায় রাখবা, কমে যাবে, পত্ররন্ধ্র বন্ধ হবে, ঠিক আছে? এটুকু মাথায় রাখবা। তাহলে ভাই আমি বলতে পারতেছি কার্বন ডাইঅক্সাইড যখন লিমিটের চেয়ে অনেক বেড়ে যাবে তখন কিন্তু আমার জন্য অবশ্যই ক্ষতি, তাই না? আচ্ছা, তারপর আসি তাপমাত্রা। তাপমাত্রার অবশ্যই একটা লিমিট আছে যার জন্য সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সবচেয়ে বেশি হবে। সেই লিমিটটা হচ্ছে তাপমাত্রা যখন অতি নিম্নে চলে আসবে, লাইক 0°C কাছাকাছি, কিংবা অনেক বেড়ে যাবে লাইক 45°C উপরে, এই দুইটা লিমিটের চেয়ে যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু কি হবে না? আমার সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা আর হবেই না, মানে 0 নিচে চলে গেলে 45-এর উপরে চলে গেলে, ঠিক আছে? আচ্ছা, এবং সালোকসংশ্লেষণের জন্য সবচেয়ে আদর্শ তাপমাত্রা কত? সেটা হচ্ছে 22 থেকে 35। কোথায় আছে? এই যে দেখো, 22 থেকে 35টা অনেকবার এমসিকিউতে আসবে, অর্থাৎ 22 থেকে 35°C তাপমাত্রায় সালোকসংশ্লেষণ সবচেয়ে ভালো হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এরপর আসি পানি। এগুলো সবগুলো কিন্তু তোমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এবার আসি আমার সালোকসংশ্লেষণের জন্য পানির ভূমিকা। আমরা তো জানি পানি, তোমাদের আমার কি, এই যে তোমার মেইন কার্বন ডাইঅক্সাইড কেন লাগতেছে? ওই যে কার্বন বিজারণের মাধ্যমে খাবার তৈরি করার জন্য। এখন পানি কেন লাগতেছে? পানি লাগতেছে দুইটা কারণে। একটা হচ্ছে আমরা তো দেখতেছি পানি থেকে কি তৈরি হচ্ছে? অক্সিজেনটা তৈরি হচ্ছে, তাই না? এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে পানিটার উপর ডিপেন্ড করে কি হয়? পত্ররন্ধ্র খোলা বন্ধ হয়, ঠিক আছে? আচ্ছা, পত্ররন্ধ্র যখন স্ফীত হবে, মাথায় রাখবা পত্ররন্ধ্রের আশেপাশে যেসব রক্ষী কোষ আছে ওরাই মেইনলি পত্ররন্ধ্রের খোলা বন্ধ নিয়ন্ত্রণ করে, তাই না? পত্ররন্ধ্র তো একটা জাস্ট গহ্বর, ওই গহ্বরের আশেপাশে যে কোষ আছে ওই কোষগুলো যখন স্ফীত হয়ে যাবে অর্থাৎ ফুলে যাবে, তখন আমি কি বলছি? উল্টা কাজ করে, অর্থাৎ এরকম করে আড়াআড়িভাবে কি আছে? তোমার মাইক্রোফাইব্রিল আছে, এরকম করে কিছু ফাইব্রিল আছে বা তন্তু আছে। তার মানে যখন স্ফীত হয়ে যাবে তখন উল্টা টান দেয়, অর্থাৎ পত্ররন্ধ্র খুলে যায়। তার মানে একটা জিনিস মাথায় রাখবা, রক্ষী কোষগুলো যদি স্ফীত হয়, পানি দিয়ে যদি রক্ষী কোষ স্ফীত হয়, দ্যাট মিনস পত্ররন্ধ্র খুলে যাবে,
ঠিক আছে, এবং যদি উল্টাটা হয় তাহলে উল্টাটা, অর্থাৎ রক্ষী কোষ যদি তোমার কি সংকুচিত হয় অর্থাৎ পানি কমে যায় বা শ্রিঙ্ক করে, ঠিক আছে, তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো আমরা জানি শর্করা তৈরির উদ্দেশ্যে যে কার্বন ডাইঅক্সাইডকে বিজানোর জন্য প্রয়োজনীয় যে হাইড্রোজেন আয়ন সেটা কোত্থেকে আসে? পানি থেকে আসে। এটা আমরা যখন তোমার ইন্টারভিউতে তখন দেখবা কেলভিন যে চক্র আছে না, ওই চক্রের মধ্যে কিন্তু হাইড্রোজেন আয়ন দরকার আছে। ওই হাইড্রোজেন আয়নটা আবার কোত্থেকে আসে? ওই যে পানির যে সালোক বিভাজন হইলো, ফটোলাইসিস হইলো, ওই ফটোলাইসিসের কারণে দেখলাম না আমরা কি পাইলাম? ওই যে চারটা কি পাইলাম? হাইড্রোজেন আয়ন পাইলাম না? ওই হাইড্রোজেন আয়নটা বেসিক্যালি পানি প্রোভাইড করে ওরে, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরও কাহিনী আছে। যদি পানির ঘাটতি ঘটে অর্থাৎ পানির যদি পরিমাণ কমে যায়, এই যে দেখো উল্টা, এই যে তোমার তো উল্টাটা লিখছি, তোমার যদি দেখো তাহলে পানির পরিমাণ কমে যাওয়া মানে কি? পত্ররন্ধ্র আশেপাশে যেসব রক্ষী কোষ আছে ওগুলো কি হবে? সংকুচিত হয়ে যাবে। ওগুলো সংকুচিত হওয়া মানে কি? পত্ররন্ধ্র কি হবে? স্ফীতি হারিয়ে ফেলবে। স্ফীতি হারিয়ে ফেলা মানে কি? পানি কমে যাবে আর কি। তাহলে পানি কমে গেলে কি হবে? সংকুচিত হবে। ঠিক আছে ভাইয়া? সংকুচিত হওয়ার কারণে কি হবে? পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। এটা উল্টা মাথায় রাখবা। নর্মালি আমরা স্ফীত হওয়া মানে কি? এই দেখো কোন একটা জিনিস ফুলে গেছে মানে কি? চেপে বন্ধ করেছে, এরকম না। এটা কিন্তু ফুলে গেছে মানে উল্টা কাজ করবে। ফুলে গেছে মানে মাইক্রোফাইব্রিলগুলোরে টান দিবে, টান দিয়ে এরকম করে খুলে যাবে। ঠিক আছে? আর সংকুচিত হয়ে গেছে মানে কি? লেগে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে পানির ভূমিকা আমরা পারবো। আচ্ছা, তারপর আসি আমরা অক্সিজেনের ভূমিকা। ঠিক আছে, বাতাসে যখন অক্সিজেনের ঘনত্ব বেড়ে যাবে তখন অবশ্যই কি হবে? সালোকসংশ্লেষণের হার কমে যাবে, কারণ অক্সিজেন তো উৎপাদের দিকে আছে, তাই না? উৎপাদ যখন বেড়ে যাবে তখন বিক্রিয়কের পরিমাণ তো কি হবে? কমে যাবে। খুবই স্বাভাবিক, তাই না? আচ্ছা, কারণ আমার উদ্দেশ্যটাই কি? সালোকসংশ্লেষণের উদ্দেশ্যটাই কি? কার্বোহাইড্রেট এবং অক্সিজেন তৈরি করা। ঠিক আছে, এবং যখন অক্সিজেনের ঘনত্ব কমে যাবে তখন সালোকসংশ্লেষণের হার কি হবে? বেড়ে যাবে। ঠিক আছে, আর যখন কিন্তু অক্সিজেন একদমই থাকবে না তখন ওখানে কি হবে না? সালোকসংশ্লেষণই হবে না। ঠিক আছে, তিনটা জিনিস মাথায় রাখবা। বুঝতে পারছি? আচ্ছা, তারপর আসি খনিজ পদার্থ। ক্লোরোফিলের প্রধান উপাদান হচ্ছে কি? আমাদের নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। এগুলো এমসিকিউতে আসবে। এই যে ক্লোরোফিল আছে না ভাইয়া, যে রঞ্জক বা পিগমেন্ট, রঞ্জক, এই রঞ্জকটাই প্রধানত আমার কিসের জন্য দায়ী? সবুজ রঞ্জক, তাই না? এই সবুজ রঞ্জক কিসের জন্য দায়ী? সালোক সংশ্লেষণের জন্য দায়ী। তাহলে এই সবুজ রঞ্জক বা ক্লোরোফিলটা আসাবার করতে, ক্লোরোফিল তৈরি করার জন্য আবশ্যক কি? আবার দুই রকম খনিজ পদার্থ, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, আবার হচ্ছে লোহার অনুপস্থিতিতে পাতা ক্লোরোফিল সংশ্লেষ করতে পারে না। লোহা মানে কি? আয়রন। ঠিক আছে, আচ্ছা, পাতা কি করতে পারে না? ক্লোরোফিল সংশ্লেষ করতে পারে না, ফলে পাতাটা কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। মনে আছে ভাইয়া? পাতার কালার কি? ফ্যাকাশে হয়ে যাওয়া। এটাকে আমরা এসএসসি লেভেলে কি পড়ি? এটাকে আমরা বলি ক্লোরোসিস। তোমাদের লেভেলে জিনিসটাকে আমরা কি বলি? ক্লোরোসিস। পাতা হলুদ হয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া। তোমরা তো হয়তো সবাই দেখছো, বেগুন কিংবা পেঁপে সবার মধ্যে দেখো না, কাইন্ড অফ হলুদ হয়ে যায় পাতা এবং ফ্যাকাশে হয়ে কুকড়ে যায়। ওই জিনিসটাকে আমরা কি বলি? ক্লোরোসিস বলি। ঠিক আছে, আচ্ছা, কাজে আমরা বলতে পারি মাটির মধ্যে যদি খনিজের অভাব হয় দ্যাট মিনস সালোকসংশ্লেষণের হারটা কি হবে? সালোকসংশ্লেষণের হার কমে যাবে, খুবই নর্মাল। তারপর আসে রাসায়নিক পদার্থ। বাতাসে যদি, অর্থাৎ যে বাতাস থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছি, ওই বাতাসে যদি কার্বন ডাইঅক্সাইড ছাড়া অনেকগুলো বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে, ওই দেখো তোমার ধরো ক্লোরোফিয়ম, এটা তো একটা কি? বিষাক্ত পদার্থ। ক্লোরোফর্ম হচ্ছে তোমার এরকম, ঠিক আছে, বা হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, অথবা ধরো মিথেন বা যে কোনো বিষাক্ত গ্যাস থাকলে সেটা কি করবে? সালোকসংশ্লেষণের যে নর্মাল হার সেটাকে অবশ্যই কি করবে? ব্যাঘাত ঘটাবে, তাই না? আচ্ছা, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ভাই আমরা তো বাহ্যিক প্রভাব পড়ে ফেলছি, যেগুলো আমাদের বাহ্যিক মানে কি? খনিজ লবণ বাহ্যিক জিনিস না? বাহ্যিক না? রাসায়নিক পদার্থ অবশ্যই বাহ্যিক। অক্সিজেন সেটাও বাহ্যিক, কার্বন ডাইঅক্সাইড সেটাও বাহ্যিক, পানিও বাহ্যিক, আলোও বাহ্যিক, তারপর ক্লোরোফিল, এগুলো সবগুলো কি? বাহ্যিক জিনিস। এখন আসবে আমরা অভ্যন্তরীণ কি কি আছে, সেটা হচ্ছে ধরো ক্লোরোফিল। ক্লোরোফিল নিয়ে তো আমি অলরেডি আলোচনা করে ফেলছি, কিন্তু এটা কি একটা অভ্যন্তরীণ জিনিস, তাই না? এটা তো পাতার ভিতরেই আছে। তারপর ধরো পাতার বয়স এবং সংখ্যা, এগুলো কিন্তু একদম মুখস্থ করতে হবে। ধরো একেবারে যদি কচি পাতা হয়, যেটা এখন ইম্যাচিউর, অথবা একেবারে যদি বয়স্ক পাতা হয়, এই দুইটার ক্ষেত্রে কি হবে? তোমার ক্লোরোফিল কম থাকবে, যার কারণে কি হবে? সালোকসংশ্লেষণ কম হবে। কিন্তু একদম মাঝারি বয়সের যেসব পাতা, তাদের ক্ষেত্রে সালোকসংশ্লেষণের হার সবচেয়ে বেশি। এই যে দেখো মধ্যবয়সী পাতা, এটা কিন্তু এসএসসিতে একটা এমসিকিউ আসছে, কোন ধরনের পাতায় সালোকসংশ্লেষণের হার সবচেয়ে বেশি? তুমি আনসার কি দিবা? মধ্যবয়সী যেসব পাতা, পাতার সংখ্যা যত বেশি সালোকসংশ্লেষণ তত বেশি, এটা তো আমরা সবাই জানি। তাহলে আবার 3 নাম্বার কি আছে? শর্করার পরিমাণ। আচ্ছা, তাহলে তোমার দেখো সালোকসংশ্লেষণ চলাকালীন শর্করার পরিবহন কম হলে তা সেখানে জমা হয়ে থাকে। বিকেলে পাতায় বেশি শর্করা জমা হয় বলে সালোকসংশ্লেষণের গতি মন্তর হয়। সাপোজ আমার সালোকসংশ্লেষণের উদ্দেশ্যটা কি? কার্বোহাইড্রেট তৈরি করা। এখন কার্বোহাইড্রেট তৈরি হয়ে যদি ওখানেই জমা হয়ে থাকে, তাহলে পরবর্তীতে কি আর নতুন করে কার্বোহাইড্রেট তৈরি করার প্রয়োজন আছে?
প্রয়োজন নাই, গাছ কিন্তু এটাই ভাবে মানে আমার এনাফ মজুদ আছে, আমার আর তৈরি করা লাগবে না। তার মানে ও কি করে সালফারেশনের হারটাকে কমায় দেয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামটা হচ্ছে পটাশিয়াম যদি অভাব হয় তাহলে সালফারেশনের পরিমাণটা কমে যায়। এগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে। কারণ কি, কারণ এই যে তোমার সালফারেশন প্রক্রিয়া, এটাতে কিন্তু পটাশিয়াম একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। ক্যাটালিস্ট বা প্রভাবক, অর্থাৎ যে জিনিসের উপস্থিতিতে একটা বিক্রিয়া তোমার কি সুন্দরভাবে সামনের দিকে হয়, অর্থাৎ বিক্রিয়ার গতি যে জিনিসটা বাড়িয়ে দেয়। অর্থাৎ সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটাকে তোমার এই যে তোমার পটাশিয়ামটা অনুঘটক হিসেবে কাজ করে বা বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয় কিংবা বিক্রিয়াটাকে সুন্দরভাবে সম্পন্ন করে, ঠিক আছে। আচ্ছা, এগুলাকে প্রভাবক বলে এবং প্রভাবকটা হচ্ছে কি কাজ শেষে আবার কি নিজে আগের মতো হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এনজাইম। সালোকসংশ্লেষণের জন্য বিভিন্ন ধরনের এনজাইমের দরকার হয়। তার মানে তুমি এটা ফার্স্টে এই জিনিসটা মুখস্থ করবা, কোন কোন জিনিসটা বাহ্যিক প্রভাবক আর কোন কোন জিনিসটা অভ্যন্তরীণ প্রভাবক। এটা হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি, এটা অবশ্যই মুখস্থ করবা। এটা মুখস্থ করলে ভিতরে লেখাগুলো এতক্ষণ যে আমি তোমাকে বকবক করলাম না, এটা থেকে তুমি মোটামুটি ওগুলো লিখে দিতে পারবা। মানে আমার ভাই কি কি বলছে ওই জিনিসগুলো আমি মোটামুটি যদি বুঝি, তোমার মোটামুটি বিস্তারিত তুমি লিখে দিতে পারবা, ঠিক আছে। এখন এই কোশ্চেনে তোমার অবশ্যই অবশ্যই একদম ভালো করে পড়তে হবে। এটা সিকিউতে গ বা ঘতে দেয়। এতক্ষণ যে সালোকসংশ্লেষণ পড়লাম, আমাদের জীববিজ্ঞানে অর্থাৎ আমাদের জীব পুরা জগতে এই সালোকসংশ্লেষণের গুরুত্বটা কি, অনেক একটা বিশাল গুরুত্ব। সবাই লিখে দিতে পারবে না, এটা হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাকে যদি জিজ্ঞাসা করে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া কোনটি, তুমি আনসার কি দিবা? ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম কোনটি, তুমি আনসার কি দিবা? রুবিস্কো। কারণ রুবিস্কো দিয়েই কার্বন ডাইঅক্সাইডটা সর্বপ্রথম রাইবোলুস 1,5-বিসফসফেটের সাথে লেগে যায় এবং লাগার মাধ্যমে C3 চক্র শুরু হয় এবং C3 চক্র কি তৈরি করে? শর্করা তৈরি করে। বুঝতে পারছি? এই জন্য দেখো এই যে সালোকসংশ্লেষণ, এটার মাধ্যমে সূর্যালোক আর পৃথিবীর যেসব বস্তু তার মধ্যে একটা কি হয়েছে? সম্পর্ক তৈরি হয়েছে, তাই না? এবং এই যে সালোকসংশ্লেষণ, এটার কারণে প্রাণী এবং উদ্ভিদের মধ্যে একটা কি তৈরি হয়েছে? সম্পর্ক তৈরি হয়েছে, কাইন্ড অফ সেতু বন্ধন হিসেবে কাজ করে, তাই না? অর্থাৎ সূর্যালোককে একমাত্র উদ্ভিদেই কিসের জন্য ইউজ করতে পারে? সালোকসংশ্লেষণের জন্য ইউজ করতে পারে, তাই না? এর ক্ষমতা কার কাছে আছে? শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রে আছে। যাদের ক্ষেত্রে প্লাস্টিক আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে আছে, তাই না? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, দেখো এই জিনিসটা পুরো বিস্তারিত পড়বা, এটাতে তেমন কিছু না বোঝার কোনো কারণই নেই। যেমন আমরা যত খাবার হিসেবে ভাত, রুটি, ফলমূল, মাছ, মাংস, ডিম ইত্যাদি যাই গ্রহণ করি না কেন, সবাই কিন্তু আবার কি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকেই পেয়ে থাকি। আলটিমেটলি সবার মেইন উদ্দেশ্য কিন্তু সবুজ উদ্ভিদেই। যেমন এই যে ভাই মাছ, এই মাছটা আমি দেখতেছি কি আমি তো মাছ খাচ্ছি, দ্যাট মিনস আমি একটা প্রাণীজ আমিষ খাচ্ছি, তাই না? একটা মাংস খাচ্ছি, তাই না? আচ্ছা, এই মাছটাও কিন্তু আবার কিসের উপর নির্ভরশীল? ফাইটোপ্লাঙ্কটনের উপর নির্ভরশীল। ফাইটোপ্লাঙ্কটন মানে ওই যে তোমার পানির ভেতরে যেসব শ্যাওলা টাইপের জিনিস দেখো না, ওদের উপর নির্ভরশীল। আবার ওরা কি, ওরা সবুজ না, তার মানে ওরা কি, ওরা ডিরেক্ট গ্লুকোজ তৈরি করতে পারে, ওরা ডিরেক্ট সূর্যকে ইউজ করে গ্লুকোজ তৈরি করতে পারে। তার মানে আমি একটা জিনিস দেখতেছি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই কিন্তু কার উপর নির্ভরশীল? সালোকসংশ্লেষণের উপর নির্ভরশীল, তাই না ভাইয়া? এটাই তোমাকে বোঝাতে চাচ্ছি, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে লেখা আছে। এবং দুইটা জিনিস, একটা হচ্ছে আমি তো বলতেছি খাবারের যে ডিপেন্ডেন্সি ওইটা, তাই না? এটা হচ্ছে একটা। আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখা, তাই না? সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে যদি অক্সিজেন তৈরি না হইতো তাহলে কি আমাদের মানব জীবন বেঁচে থাকতো? কখনো বেঁচে থাকতো না। আবার সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কি করতেছে, আমাদের বায়ুতে যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, ওই কার্বন ডাইঅক্সাইডটাকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ইউজ করে খাবার তৈরি করতেছে। তার মানে ওরা কি করতেছে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়া একটা মেইনটেনেন্স তৈরি করতেছে না, মানে একটা তোমার কি ভারসাম্য বজায় রাখতেছে না অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, যাতে কোনো লেভেল, যে লেভেলটা আছে সেটা ফিক্স থাকে, কম বেশি যাতে না হয়, ঠিক আছে। তাও তো এখন প্রকৃতিতে এত বেশি আমার কি হয়, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, যার কারণে ওই ভারসাম্যটা বজায় রাখা এই যে সম্ভব হচ্ছে না। এবং এর কারণে পৃথিবীতে অনেক সমস্যা দেখা দিচ্ছে। যেমন একটা উদাহরণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, তাই না? এটা হচ্ছে আমরা কি বলি, গ্রিন হাউস প্রভাব বলি, ঠিক আছে। কারণ কার্বন ডাইঅক্সাইডের একটা ক্ষমতা আছে, সে কি তাপ ধরে রাখতে পারে, সূর্যের যে তাপ সে এটা ধরে রাখতে পারে, যার কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এখন এই যে কার্বন ডাইঅক্সাইড, এটা তো কে গ্রহণ করে ফেলার কথা? গাছপালা গ্রহণ করে ফেলার কথা। কিন্তু আমরা কি গাছপালা রাখতেছি? আমরা কিন্তু গাছপালা রাখতেছি না, আমরা সব গাছকে কেটে ফেলতেছি, যার কারণে কি হচ্ছে না, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার মতো এনাফ গাছও থাকতেছে না, যার কারণে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। কথা বুঝতে পারছি? এটাই হচ্ছে যত সমস্যা হচ্ছে। এখন এটাতে আলটিমেটলি কি সমস্যা হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আমাদের যে পৃথিবীর যে অ্যান্টার্কটিকার এরিয়াতে যে মানে কোটি কোটি এরিয়া জুড়ে আমার কি আছে,
বরফ আছে ওই বরফগুলো গলে যাচ্ছে। আমরা তো জানি পৃথিবীর 3 ভাগ কিন্তু জল, 1 ভাগ স্থল, যার কারণে ওই জলগুলো বাড়তে বাড়তে সমুদ্র সীমার যে লেভেল ওইটা বেড়ে যাচ্ছে এবং আগামী 100-150 বছরের মধ্যে পৃথিবীর যেসব অঞ্চল একটু নিম্নে, যেমন বাংলাদেশ কিংবা এশিয়ার আর অনেকগুলো অঞ্চল আছে, তারা কিন্তু পানির নিচে ডুবে যাবে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি আমরা ভাই লিখতে পারবো না পুরোপুরি জিনিসগুলো, এখানে যেগুলো তার চেয়ে আরো অনেক বেশি আমি তোমাকে বলে ফেলছি। এবং একটা জিনিস মাথায় রাখবা, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.95%। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এবং তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তো জানি। ঠিক আছে, এই দুইটা জিনিস মাথায় রাখবা। বুঝতে পারছি ভাইয়া? এগুলো আশা করি সব লিখতে পারবা। বন জঙ্গল ধ্বংস করার কারণে আমাদের কি কি সমস্যা হচ্ছে এবং কিভাবে আমরা কি করব, পুরো জিনিসটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, কারণ তোমাকে জিজ্ঞাসা অবশ্যই করবে সালোক সংশ্লেষণ কিভাবে আমাদের জীবজগতের জন্য এত গুরুত্বপূর্ণ হচ্ছে। ঠিক আছে, এই যে তোমার গাছপালা কি শুধুমাত্র আমার কিসের জন্য লাগতেছে? এই যে তোমার গাছপালা শুধুমাত্র কি আমাদের প্রাণীর জন্য লাগতেছে? অর্থাৎ গাছপালাকে শুধুমাত্র কি আমরা কি সালোক সংশ্লেষণের জন্য ইউজ করতেছি? না, এটার আরও অনেক কিছু আছে, যেমন নাইলন, কাগজ, সেলুলোজ, কাঠ, সবগুলো আমরা কোত্থেকে পাচ্ছি? গাছপালা থেকে পাচ্ছি, তাই না? আলটিমেটলি পুরো পৃথিবী, যেমন খুবই গুরুত্বপূর্ণ যেসব ওষুধ আছে, খুবই গুরুত্বপূর্ণ যেসব ওষুধ আছে লাইক কুইনাইন, ঠিক আছে, কুইনাইন ব্যথার ওষুধ, ওই কুইনাইনটাই মানে কাইন্ড অফ ব্যথার মতো, ওইটা কিন্তু কোত্থেকে পাওয়া যাচ্ছে? আমার গাছপালা থেকে পাওয়া যাচ্ছে। তার মানে আমি বুঝতে পারতেছি গাছপালার গুরুত্ব কত, তাই না? এবং গাছপালার উপর আবার কে নির্ভরশীল? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নির্ভরশীল। ঠিক আছে, তুমি ঘুরায় ফিরে জিনিসটাকে মানে এভাবে করে সুন্দর করে লিখে দিবা। দেখো, শুধু তাই নয়, আজ থেকে প্রায় 5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয়েছে, তখন কিন্তু কি কোনো গ্যাসীয় অক্সিজেন ছিল না। আদি উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে পৃথিবীকে আমাদের জন্য বাসযোগ্য করে দিয়েছিল। তাহলে বুঝতে পারছি কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবং আমাদের পৃথিবীর মধ্যে তোমাকে আমি একটা কোয়েশ্চেন করি ভাইয়া, দেখতেছো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমি কার্বন ডাইঅক্সাইড পানিটাকে ইউজ করে কার্বোহাইড্রেট আর অক্সিজেন তৈরি করতেছি। আবার শ্বসন প্রক্রিয়ায় আমাদের দেহের মধ্যে ওই কার্বোহাইড্রেট আর অক্সিজেনটা ইউজ হয়ে আবার কি তৈরি করতেছে? কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করতেছে। ওই কার্বন ডাইঅক্সাইডটা আবার কি নিঃশ্বাসের মাধ্যমে ছেড়ে দিচ্ছে। তোমাদের কাছে এখন একটা কোয়েশ্চেন থাকলো, দেখো তাহলে আমি যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আর পানি দিয়ে সালোক সংশ্লেষণের মাধ্যমে কার্বোহাইড্রেট তৈরি করতেছি, ঠিক সেম পরিমাণ কার্বোহাইড্রেট, এই যে কার্বন ডাইঅক্সাইড আর পানি কিন্তু আমি বাইরে আবার ছেড়ে দিচ্ছি। তার মানে এটা একটা সালোক সংশ্লেষণ আর শ্বসন প্রক্রিয়া একটা কি রিসাইকেল প্রক্রিয়ার মতো হচ্ছে না? তাই না, একটা সাইকেল প্রক্রিয়ার মতো হচ্ছে না? তার মানে এখন তোমাকে একটা ধরো সাইকেল প্রক্রিয়া, এই সাইকেল প্রক্রিয়াটা তাহলে শুরু করলো কে? মানে কোন একটা বিক্রিয়া তো কোন একটা ওয়েতে শুরু হওয়া লাগে, এই জিনিসটা শুরু করলো কে? ঠিক আছে, মানে কোন একটা জিনিস শুরু হওয়ার জন্য তো আমার ইনিশিয়ালি কোন একটা জিনিস প্রোভাইড করতে হবে, অর্থাৎ সৃষ্টিকর্তার কোয়েশ্চেন আসতেছে কিন্তু এখানেই, তাই না? মানে আমি তো দেখতেছি চক্রটা, বাট চক্রটা শুরু করলো কে? মানে সালোক সংশ্লেষণ হচ্ছে বলে কিন্তু শ্বসন হচ্ছে, আবার শ্বসন হচ্ছে বলে কিন্তু সালোক সংশ্লেষণ হচ্ছে, কিন্তু এই জিনিসটা শুরু করলো কে? এই জিনিসটা শুরু করছে নস্টক। নস্টক বা আমরা পড়ছি ফার্স্ট চ্যাপ্টারে নীলাভ সবুজ শৈবাল। এই নীলাভ সবুজ শৈবালেই পৃথিবীর প্রায় 60% অক্সিজেন ও ফার্স্টে কি করে দিছে? 60% কিংবা মতান্তরে 20% বলা হয়, ওই হচ্ছে তোমার কি পৃথিবীর একটা নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন রিজার্ভ করে দিছে, যার কারণে পরবর্তীতে ওইটাকে ইউজ করে সালোক সংশ্লেষণ কিংবা শ্বসন প্রক্রিয়াগুলো সিরিয়ালে হইতে আছে। ঠিক আছে, মানে কোনো একটা জিনিস শুরু হওয়ার জন্য তো কোনো একটা জিনিস ফার্স্টে প্রোভাইড করতে হবে, ওটা কিন্তু এইটাই করছে। বুঝতে পারছি আমার কথা? তাহলে ভাই আমি মোটামুটি পড়াগুলো বুঝতে পারতেছি না? একদম ইজি কোয়েশ্চেন কিন্তু, ঠিক আছে, এখানে আলাদা করে না বোঝার কোনো কারণই নেই। ঠিক আছে ভাইয়া, তারপরে এই কোয়েশ্চেনে আমাদের যে তোমাদেরই আছে, এই যে তোমার একক কাজগুলো আছে, ওগুলো তোমরা ভালো করে পড়ে ফেলবা। ঠিক আছে, একক কাজগুলো ভালো করে পড়ে ফেলবা। সাপোজ একটা কাজ দিচ্ছে কি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিলের অপরিহার্যতার পরীক্ষা। এটা তুমি কিভাবে করবা? তোমার হচ্ছে একটা পাতাবাহার উদ্ভিদের নানা বর্ণের পাতা নিবা, অ্যালকোহল নিবা, আয়োডিন নিবা, আয়োডিন দ্রবণ আর কি, পানি নিবা, পেট্রি ডিশ নিবা, টেস্ট টিউব নিবা, বুনসেন বার্নার এবং ড্রপার এবং কি বিকার নিবা। ঠিক আছে, এখন তুমি কি করতেছো? দুপুরের দিকে উদ্ভিদের একটি বাহারি পাতা এনে এই সবুজ অংশটুকু চিহ্নিত করে পাতাটিকে কয়েক মিনিট পানিতে সিদ্ধ করতে হবে। ঠিক আছে, পাতাটিকে কেন সিদ্ধ করতেছি? যাতে পাতাটা কি হয়? বিবর্ণ হয়ে যায়। কোন সাইডটা? তোমার যেটা আমি কি করলাম, সবুজ অংশটুকু চিহ্নিত করে পাতাটিকে কি করতে হবে? কয়েক মিনিট সিদ্ধ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে পাতাটি বিবর্ণ হয়ে গেলে এখন তাকে আমি কি করব? তারপর আয়োডিন দ্রবণে ডুবাবো। ঠিক আছে, আচ্ছা, এখন আয়োডিন দ্রবণে ডুবার সময় তারপর আমার কি করতে হবে? যাতে এটা একটু রিস্ক আছে, এই জন্য ধরো কোনো যাতে দুর্ঘটনা না হয়, এই জন্যে অ্যালকোহলে সিদ্ধ করার সময় সরাসরি তাপ না দিয়ে টেস্ট টিউবে অ্যালকোহল এবং পাতা নিয়ে টেস্ট টিউবকে বিঘারের পানিতে রেখে তাপ দিতে হবে। ঠিক আছে, সরাসরি দিলে কিন্তু একটু রিস্কি। তাহলে ভাই আমি তাপ তো দিয়ে ফেললাম। এখন আয়োডিন দ্রবণে ডুবানোর কারণটা কি? আয়োডিন দ্রবণে ডুবানোর পরে আমরা দেখব পাতার যে অংশটা শুধুমাত্র সবুজ, সেটাই কি নীল বা তোমার কি গাঢ় বেগুনি বা কালো হয়ে গেছে। ঠিক আছে, কেন হয়েছে?
কারণ এখানে শর্করা তৈরি হয়েছে, মানে সবুজ অংশে শর্করা তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই যখনই আমি তাকে কোথায় ডুবাইছি, আয়োডিন দ্রবণে ডুবাইছি, তখনই আমার কি হয়ে গেছে, জিনিসটা তার কালার চেঞ্জ করে ফেলছে। বুঝতে পারছি? এই যে দেখো, দেখছো? তাহলে সিদ্ধান্ত কি, ক্লোরোফিল থাকার কারণেই সবুজ অংশে সালোকসংশ্লেষণের মাধ্যমে শর্করা তৈরি হয়েছে। ওই শর্করাটাই আমি যখন আয়োডিন দ্রবণ ডুবাইছি তখন যার কারণে নীল বা গাঢ় বেগুনি কিংবা কালো হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি না কোয়েশ্চেন আমাকে যেটা চাইছে আমরা পারবো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা মোটামুটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা ভালো করে পারবো। এই সালোকসংশ্লেষণ নিয়ে তোমাদের বিস্তারিত কোনো ঝামেলা থাকার কোনো কথাই না, ঠিক আছে? এবং সালোকসংশ্লেষণটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি? তোমাদের জন্য কিন্তু শ্বসন থেকে সালোকসংশ্লেষণ বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা তোমার বিস্তারিত জানা লাগবে, ঠিক আছে? একদম বিস্তারিত পারা লাগবে, মানে আমার C3 চক্র, C4 চক্র, আলোক নির্ভর পর্যায়ে কি হচ্ছে, অন্ধকার পর্যায়ে কি হচ্ছে, ঠিক আছে? আমাদের জীবজগতের সালোকসংশ্লেষণের গুরুত্ব কি, আমাদের সালোকসংশ্লেষণের জন্য ক্লোরোফিল কেন গুরুত্বপূর্ণ, পানি কেন গুরুত্বপূর্ণ, কার্বন ডাইঅক্সাইড কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কিংবা অক্সিজেন বা কেন গুরুত্বপূর্ণ, সব কিছু জানা লাগবে, ঠিক আছে ভাইয়া? তো আশা করি আমাদের সালোকসংশ্লেষণ তোমাদের ভালো করে ক্লিয়ার হয়েছে। নেক্সট টপিকে আমাদের শ্বসন নিয়ে তোমাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।